ডিস্ট্রিবিউশন ওভারহেড করি, বাজেটেড ইনকাম স্টেটমেন্ট করি, ক্যাশ বাজেট করি, ব্যালেন্স শিট করি। এইগুলো হচ্ছে আমার বাজেটিং এর ফ্রেমওয়ার্ক। এখানে একটা কথা চলে আসে, সেটা হচ্ছে যে সেলস, এখানে কেউ কেউ আমাকে বলেন যে সেলস বাজেট এবং প্রোডাকশন বাজেটের মধ্যে কোনো ডিফারেন্স হতে পারে কিনা। জি স্যার, হতে পারে স্যার। কি নাম, আপনার নাম কি? স্যার আমার নাম খালেদ মাহবুব স্যার। খালেদ মাহমুদ, বলেন তো সেলস বাজেট এবং প্রোডাকশন বাজেটের মধ্যে কি পার্থক্য, কি ধরনের ডিফারেন্স হতে পারে, কেন হতে পারে? বলেন। ইনভেন্টরির কারণে হতে পারে স্যার। রাইট, থ্যাংক ইউ। ইনভেন্টরির কারণে আমরা যদি বাজেট করি যে আমরা কিছু বেশি ইনভেন্টরি রাখবো, আমাদের কিছু ক্লোজিং ইনভেন্টরি থেকে যাবে, তখন কিন্তু প্রোডাকশনটা আমাদের একটু বেশি করতে হবে, তখন ইনভেন্টরি যোগ করার বিষয় চলে আসে। আবার যদি আমার ওপেনিং ইনভেন্টরি থাকে তাহলে কি হবে? প্রোডাকশন কম করতে হবে স্যার। প্রোডাকশন তখন কম করতে হবে। সুতরাং আমি প্রোডাকশন বাজেটের মধ্যে অবশ্যই ওপেনিং ইনভেন্টরি কি থাকবে বা আছে কিনা, তারপরে আমার সেলসের জন্য কত ডিমান্ড আছে, এবং ক্লোজিং ইনভেন্টরি, এই তিনটাকে আমি কম্বিনেশন করে আমার প্রোডাকশন বাজেটটাকে রেডি করতে হবে। এই কথাটা কিন্তু সবার মনে, সবাই কি বুঝতে পারছেন কিনা এই কথা, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সবাই একটু বলেন, কেউ বলেন প্রোডাকশন বাজার এবং সেলস, প্রোডাকশন বাজার যে এই বিষয়গুলো ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি প্রোডাকশন বাজারে কিভাবে এফেক্ট করে, সবাই কি এই কথাটা বুঝতে পারছেন? না বুঝতে পারলে সমস্যা হবে। বুঝতে পারছি স্যার। তাহলে এরপরে আমরা অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সেলস ডিস্ট্রিবিউশন ওয়ার্ক করলাম, বাজার ডিস্ট্রিবিউশন করলাম, এই করলাম। এইটা আমরা নিউটনের একটা এক্সাম্পল করছিলাম, আপনাদের খেয়াল আছে? এখানে প্রোডাক্ট, এখানে নিউটন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস, সেলস ইউনিট দিছে, তিনটা প্রোডাক্ট করে 1 2 3, সেলস ইউনিট দিছে 3000, 4500, 3000। এটা কি আপনারা পরে বাসায় করছিলেন কেউ না করেন নাই কেউ? এটা করতে হবে বাসায়, এটা আপনারা বাসায় প্র্যাকটিস অবশ্যই করবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই সহজ বিষয়, বাজেটিং গুলো খুবই সহজ, একদম কনসেপ্ট একদম সহজ, সিম্পল ম্যাথ আর মিনিট জানলে যাবেন। কিন্তু এই সহজ বিষয়টা যখন আপনি উইদাউট প্র্যাকটিস করতে যাবেন, আপনি কিন্তু করতে পারবেন না, আমি শিওর একদম। আমিও পারবো না, আমি মাস্টারি করতেছি কিন্তু আমিও পারবো না, কারণ এগুলো থেকে আপনার যে প্র্যাকটিস হবে, আপনি যদি প্র্যাকটিস না করেন কনফিউশন হয়ে যাবে, একটু কনফিউশন আসবে। সুতরাং আপনাদের বুঝবেন, এখন পড়ালে বুঝে যাবেন, নিজে পড়লেও বুঝবেন, কিন্তু হাতে কলমে প্র্যাকটিস যদি না করেন আপনি অবশ্যই করার সময় দেখবেন কনফিউজ হয়ে যাচ্ছেন। সেটা করতে দেওয়া যাবে না, ভেরি সিম্পল। বারে পড়বেন, একবার দেখে করবেন, দুইবার না দেখে করবেন, ব্যাস হয়ে যাবে। 3টা অঙ্ক করলে এই চ্যাপ্টার ক্লিয়ার। এই নিউটন 1, এক্সাম্পল 1, ইলাস্ট্রেশন 1 আর টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে 1 আর 2, এই দুটো করলে, এই 3টা করলে অঙ্ক এই চ্যাপ্টার মোটামুটি আপনারা কভার করতে পারবেন। তারপর আসেন তাহলে ওপেনিং স্টক, এখানে ওপেনিং স্টক দিয়ে দিচ্ছে প্রোডাক্ট 1 2 3, ওপেনিং স্টক কি থাকবে? তারপর ম্যানেজমেন্ট হ্যাভ স্টেটেড দেয়ার ডিজায়ার টু রিডিউস স্টক লেভেলস এন্ড ক্লোজিং স্টকস আর বাজেটেড। তারপরে এখানে ক্লোজিং স্টক কি থাকবে এটা বলে দিচ্ছে, ওপেনিং স্টকটা কি আছে সেটা বলে দিচ্ছে, ক্লোজিং স্টকও বলে দিচ্ছে। তাহলে এগুলা কেন বলছে বলুন তো, ওপেনিং স্টক ক্লোজিং স্টক কেন বলছে? মাসকেন্টা সেল হবে স্যার, প্রোডাকশনটা কতটুকু করব ওইটার বের করার জন্য। রাইট, থ্যাংক ইউ। প্রোডাকশনটা কতটুকু করব সেটা হিসাব করার জন্য আমাদের ওপেনিং স্টক ক্লোজিং স্টক লাগতেছে, সেলস তো দিয়ে দিচ্ছে, সুতরাং আমরা বের করতে পারতেছি। তারপর 3 টাইপস অফ ম্যাটেরিয়াল আর used in products. Material requirements are per unit are shown below. Product 1 এ কি ম্যাটেরিয়াল লাগে, 2 তে কি লাগে, 3 তে কি লাগে। ম্যাটেরিয়াল 3 রকম, ম্যাটেরিয়াল 1 2 3, আর প্রোডাক্টও 3 রকম, প্রোডাক্ট 1 2 3। কোন ম্যাটেরিয়াল কোন প্রোডাক্টে, প্রোডাক্ট 1 এ ম্যাটেরিয়াল 1 লাগে কত কেজি, 2 লাগে কত কেজি, 3 লাগে কত কেজি, প্রোডাক্ট 2 তে কত কেজি, এরকম ডিটেইলস দিয়ে দিয়েছে। তাহলে ম্যাটেরিয়াল সম্বন্ধে পেয়ে গেলেন নলেজ। তারপর the opening stock of material is expected, ওপেনিং ম্যাটেরিয়ালের ওপেনিং স্টকও বলে দিয়েছে, ম্যাটেরিয়াল 1 2 3 তিনটার কত কিছু ওপেনিং থাকতে পারে। আবার ক্লোজিং স্টক, ম্যানেজমেন্ট আর keen to reduce stock levels for materials as well, and closing stocks are to be much lower, expected levels are shown. ক্লোজিং স্টক কি থাকবে, ম্যাটেরিয়াল 1 2 3 সেটাও বলে দিয়েছে। সুতরাং আমরা প্রোডাকশন বাজারের সময় যেভাবে করতাম ঠিক একইভাবে ম্যাটেরিয়ালটা করতে পারবো। কত ম্যাটেরিয়াল লাগতেছে 1 2 3 প্রোডাক্ট ওয়াইজ হিসাব করে টোটাল ম্যাটেরিয়াল কত লাগতেছে, ম্যাটেরিয়াল 1 কত, ম্যাটেরিয়াল 2 কত, ম্যাটেরিয়াল 3 কত, তো ওটার সঙ্গে আমার প্রোডাকশনের জন্য কত লাগতেছে, ওপেনিং স্টক কত ছিল এবং ক্লোজিং স্টক কত। তাহলে ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন থেকে আমরা ওপেনিং স্টক বাদ দিব,
যোগ করব ক্লোজিং স্টক, তাহলে আমার ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টটা বেরিয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক কি না? জি স্যার। বুঝতে কথাটা? আমরা এটা তো গত ক্লাসে করছিলাম, আমি তবু টাচ দিয়ে যাচ্ছি। তারপরে এখানে বলছে ম্যাটেরিয়াল প্রাইসেস আর এক্সপেক্টেড টু বি 10% হায়ার দেন দিস ইয়ার and current prices are 1.10 kg per material, M1 material 1 3 টাকা 2 3 সবগুলো বলে দিচ্ছে। প্রাইসিং সময় বলছে গত পিরিয়ড থেকে এই পিরিয়ডে 10% হায়ার থাকবে। The two types of labor are such are used in producing the three products. Standard hours per unit are shown below. Skilled labor, semi skilled labor, কোন লেবারের সম্বন্ধে বলে দিচ্ছে এখানে। Skilled labor are to be paid at the rate of $6 per hour and semi-skilled labor are at the rate of 4 hour. এটা বলে দিচ্ছে। সুতরাং এখন আমাদের এই সমস্ত যদি আমরা বুঝতে পারি প্রশ্নটা, তাহলে এই রিকোয়ারমেন্ট গুলো বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। এখানে বলছে প্রিপেয়ার বাজেটস ফর প্রোডাকশন ইন কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আমরা প্রোডাকশন করবো সেটা বের করবো। তারপরে ম্যাটেরিয়াল ইউসেজ, এই প্রোডাকশন তার মানে ম্যাটেরিয়াল ইউসেজটা আমরা প্রোডাকশনের উপর নির্ভর করে করব, তাই না? এই ম্যাটেরিয়াল কোয়ান্টিটিটা আমরা প্রোডাকশন যদি বের করতে পারি কত, তাহলে আমরা ম্যাটেরিয়াল ইউসেজের কোয়ান্টিটিটা আমরা বের করতে পারবো। তারপর পারচেজ ইউসেজ বের করতে পারলে পারচেজ ইন কোয়ান্টিটি এন্ড ভ্যালু, তাহলে আমাদের ওই যে কত কোয়ান্টিটি পারচেজ করব এবং ভ্যালু কত, এখানেও ওপেনিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি বিষয় আছে পারচেজ করার সময়, সেটা আমরা হিসাব করব। এবং লেবার ইন আওয়ার্স এন্ড ভ্যালু। অঙ্কটা আমি আর করতে চাই না, কিন্তু আপনারা আমাকে বলেন যে আপনারা বাসায় অঙ্কটা করবেন কিনা, বা আমি কি এখনো দরকার আছে অঙ্কটা? সহজ জিনিস, আমি কত ডিটেইলস আলোচনা করছি। স্যার আমরা বাসায় করি, তারপর না হয় প্রবলেম হলে আবার অন্যরা বলতে পারবে। হ্যাঁ আমিও তাই চাই, কারণ লাস্ট ক্লাসে কিন্তু অঙ্কটা ভালো মতো বুঝেছি, আপনারা সবাই আমাকে পার্টিসিপেট করছেন এবং সবাই বুঝছেন বলে আমার ধারণা। অঙ্কটা যদি আজকে আপনারা বাসায় করেন, আই হোপ কোনো টেনশন এখনো কোনো আপনাদের মানে প্রবলেম ফেস করবেন না আশা করি, ঠিক আছে? সো এটা একটা হোমওয়ার্ক থাকলো, এটা একটা। দেন প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর, এটা সম্বন্ধে বলেছিলাম যে একটা বাজেট একটা ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে যেমন আমরা হিসাব করেছি সেলস এর কথা, হ্যাঁ, যে সেলসটাকে ঠিক করতে পারলে তাহলে আমরা অন্যান্য বাজেটগুলো করতে পারবো, এটাকে বলে প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর। when a key resource is in short supply and affects the planning decisions, it is known as the principal budget factor or limiting budget factor. It is usually assumed in budgeting that sales demand will be the key factor, setting a limit to what the organization can expect to achieve in the budget period. তাহলে সেলসটাই আমি তো ইচ্ছা মতো করে করতে পারবো না, চাইলেই আমি সেলস বেশি করতে পারবো না, তাই না? তো ফর এক্সাম্পল আমার এরকম হতে পারে অনেক সময় অনেক কোম্পানিতে প্রোডাকশন ফ্যাসিলিটি প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি আছে, কিন্তু ডিমান্ডটা অত বেশি নেই, তখন সে এত বেশি প্রোডাকশন ফুল দিবে, প্রোডাকশন করলে তো তার কোনো লাভ নেই, তখন সুতরাং তাকে আগে সেলস ঠিক করতে হবে, জন্য সেলস ঠিক করে সে তার প্রোডাকশনটা করবে। ওই জন্য সেলসটা হচ্ছে গিয়ে লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং বাজেট ফ্যাক্টর বা প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর, এই ধরনের একটা পয়েন্টকে। সুতরাং সেলস ছাড়াও কিন্তু আরো অনেক পয়েন্ট থাকতে পারে যেগুলো লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে না। সেলসটা অন্য কোনো বিষয় থাকতে পারে যেটা আমাদের জন্য লিমিটিং বাজেট ফ্যাক্টর হইতে পারে, যেমন shortage of key resources such as cash, raw material supplies, skilled labor or equipment. If a resource is in restricted supply and the shortage cannot be overcome, the budget for the period should be determined by how to make the best use of this key budget resource rather than the sales demand. ঠিক আছে না? এখন আমার সেলস না, অন্য বিষয়গুলো শর্ট আছে, যেমন স্কিল লেবারের শর্ট আছে বা ইকুইপমেন্ট শর্ট আছে, যেমন র মেটেরিয়াল সাপ্লাই পাওয়া যাচ্ছে না, র মেটেরিয়াল নাই, ক্যাশ টাকা কম, এই ধরনের অনেকগুলো লিমিটিং ফ্যাক্টর থাকতে পারে। যদি ওরকম থাকে তাহলে আমার সেখানে হয়তো সেলস ডিমান্ড থাকলেও হয়তো বা অন্যান্য শর্টেজের কারণে আমি ওরকম করে প্রোডাকশন করতে পারবো না, সেক্ষেত্রে এগুলোই হয়ে যাবে লিমিটিং ফ্যাক্টর। এইটাকে আপনাকে তখন ফোকাস করে এটার উপর নির্ভর করে বাজেটটাকে তখন রেডি করতে হবে। কথাটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে principles such as linear programming, key factor analysis, neither of these first two techniques is examinable in the paper. Throughput accounting and capital rationing covered later in the text. পরে আমরা ক্যাপিটাল রাশনিং করব, মানে ক্যাপিটাল রাশনিং ক্যাপিটাল বাজেটিং একই কথা, could then be used to determine production plans. Okay.
এটুকু পর্যন্ত সম্ভবত আমরা গত ক্লাসে করছি না। আজকে থেকে আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস। এখন what is sensitivity analysis? There is always a significant degree of uncertainty concerning many of the elements incorporated within a business plan or budget. The budget officer আর আইসিএমবি তে খুঁজতেছিলেন বলে কাউকে কে Hello? বলছেন? আবু তালেব বলতেছি স্যার আইসিএমবি থেকে হ্যাঁ বলেন আবু তালেব সাহেব। খুঁজতেছিলেন বলে স্যার আমি খুঁজতেছিলাম না তো। তাই জি জি আমি না। আর কিছু বলবেন? ওকে। So there is always a significant degree of uncertainty concerning many of the elements incorporated within the budget or plan or budget. The budget officer is often required to report on such uncertainty in some way. There are various approaches to this issue, and one of the most widely used is sensitivity analysis. Sensitivity analysis. শব্দটা কি? Sensitivity analysis করতে হবে। কিভাবে কেন করতে হবে এটা? A sensitivity analysis exercise involves revising the budget on the basis of a series of varied assumptions. Assumption মানে কি? অনুমান অনুমান করা Series of varied assumption. এটার উপর নির্ভর করে sensitivity analysis exercise। এখানে দেখেন কথা বলছে sensitivity analysis exercise। Exercise মানে কি? আমরা যে মানে ওটা অনুশীলন করতেছি। কি অনুশীলন করতেছি? various assumption এর উপর নির্ভর করে বাজেটিংটাকে আমরা এক্সারসাইজিং অনুসরণ করব। কিভাবে করব? One assumption can be changed at a time to determine the impact on the budget overall. For example, if sales quantities were to be changed, the impact on profits, cash flow, etc. could be observed. বুঝেন নাই? মানে আমার যদি সেলস যদি বিভিন্ন লেভেলে হয়, বাজেট করতেছি যে আমি 1 লক্ষ ইউনিট সেল করব, কিন্তু যদি 1 লক্ষ ইউনিট সেল করতে না পারি, যদি আমি 80,000 পারি, যদি আমি 60,000 ইউনিট সেল করতে পারি, কিংবা যদি আমি 1,20,000 কিংবা 1,50,000 করতে পারি, তখন কি হবে? তখন তো আমার বাজেটটা তো উল্টাপাল্টা হয়ে যাবে। আমি যা বাজেট করবো তার আমি প্ল্যানিং মতো চলতে পারবো না, কারণ বাজেটের উপর নির্ভর করে আমার প্ল্যানিং হয়। ম্যাটেরিয়াল প্ল্যানিং করব, লেবার প্ল্যানিং করব, ওভারহেড প্ল্যানিং করব, মার্কেটিং প্ল্যানিং করব। তাহলে বাজেটটা যদি আমার উল্টাপাল্টা হয়, বাজেট যদি ঠিক মতো করতে না পারি, তখন কিন্তু আমাদের একটা প্রবলেমে পড়তে পারে। এই জন্যই আমার একটা সেন্সিটিভিটি অ্যানালাইজ করতে হবে। আমি বিভিন্ন অ্যাজাম্পশন করব, লিমিটিং ফ্যাক্টরগুলো নিয়ে আমি অ্যাজাম্পশন করব। সেটা হচ্ছে কি আমার বিষয়টা আসে। তাহলে ওয়ান অ্যাজাম্পশন ক্যান বি চেঞ্জড, একটা অ্যাজাম্পশন চেঞ্জ হতে পারে অ্যাট এ টাইম to determine the impact on the budget overall. For example, if sales quantities were to be changed, the impact of profits, cash flow, etc. could be observed. যদি সেলস কোয়ান্টিটি যদি আমার বাজেটিং এ চেঞ্জ করি, তাহলে আমার প্রফিটে কি ইম্প্যাক্ট হয়, ক্যাশ ফ্লোতে কি ইম্প্যাক্ট হয়, সেটাও আমি অবজার্ভ করতে পারি, বাজেটিং করে করতে পারি। When changing more than one variable at a time, it may be better to use spreadsheets to simplify and speed up the process. এখন তো আমরা স্প্রেডশিট ইউজ করি, এক্সেল তো সবাই পারি না আমরা। আপনারা সবাই এক্সেল পারেন? বাই দ্য ওয়ে, সবাই পারেন? পারি স্যার। পারি স্যার। যদি কেউ এক্সেল না পেরে থাকেন, প্লিজ ডোন্ট ডিলে। একদম ডিলে করার কোনো প্রশ্নই আসে না। এক্সেলটা অবশ্যই লাগবে আমাদের। আমরা এক্সেল ছাড়া চলতে পারবো না। এক্সেলটা যারা এখনো শিখেন নাই, এখনো পারেন না, ভালো মতো শিখেন, প্র্যাকটিস করেন। খুব কঠিন কিছু না, ভেরি ইজি, বাট উই শুড be expert in Excel. তো এখন যেটা হচ্ছে the example of sensitivity analysis, an organization has a budget for the first quarter of the year as follows: sales 100 units at the rate of $40 per unit, 4,000. Variable cost 100 units at the rate of 20 pound per unit. এটা পাউন্ড না, যে ডলার দেওয়া উচিত ছিল, কারণ উপরটা ডলার দিছে, আমরা ডলার করি। হ্যাঁ, variable cost 100 units at the rate of 20 pound per unit, আর ফিক্সড কস্ট 1,500, প্রফিট 500। কি বলতেছে? এটা একটা আমাদের একটা বাজেট করলাম একটা কোয়ার্টারের জন্য। এখন there is some uncertainty about the variable cost per unit, and the cost could be anywhere between $10 and $30, with $20 as the expected outcome. বলতেছে আমাদের ভ্যারিয়েবল কস্টটা এখন $20 ধরছি, এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে এবং $10 থেকে $30 মধ্যে হতে পারে। হ্যাঁ, we are required to carry out a sensitivity analysis on this. তাহলে যদি এরকম হয়, আমার যদি ভ্যারিয়েবল কস্ট $20 বাজেট করতেছি পার ইউনিটে,
সেখানে যদি 10,000 হয়ে যায় তাহলে আমার কি বাজেট হবে? 30,000 হয়ে গেলে আমাদের কি অবস্থা হবে? ওয়ার্স্ট কেস এবং বেস্ট কেস। তাহলে আমাদের কম 10 টাকা হলে তো বেস্ট কেস, যেহেতু খরচ কম, আর 30 টাকা হলে ওয়ার্স্ট কেস। তো সেজন্য বলছে the one approach to this would be to present the budget shown above as an expected case, but with two other cases as worst and best possible outcomes. তাহলে আমরা কি করব? এখন তখন তিনটা বাজেট করলাম, একটা হচ্ছে এক্সপেক্টেড কেস, একটা ওয়ার্স্ট কেস, একটা বেস্ট কেস। তাহলে ওয়ার্স্ট কেসের মধ্যে কি হবে? তখন আমার $100 তো সেলস ঠিক থাকবে 4,000, আর ভ্যারিয়েবল কস্ট 30 টাকা করে 3,000 হয়ে যাবে। আগে ছিল আমার 20 টাকা করে 2,000, এখন 3,000। তারপরে ফিক্সড কস্ট এরকম। বেস্ট কেসেও তাই, 10 টাকা করে হলে বেস্ট কেস 10 টাকা, যেহেতু খরচ কম, 10 টাকা করে হলে 1,000 টাকা। সো আমাদের দেখেন ওয়ার্স্ট কেস বাজেটের মধ্যে আমার $500 মাইনাস, যদি ভ্যারিয়েবল কস্ট 30 টাকা করে ডলার হয়ে যায় তাহলে আমার 500 টাকা লস হবে, প্রফিট হবে না। আর যদি 10 টাকা করে হয় তাহলে $1,500 হবে, আর এক্সপেক্টেড হচ্ছে কি আমার $500। এই ধরনের করে আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করতে পারবো। তাহলে এবার দেখেন, this gives the manager a range of possible outcomes and allows them to make decisions accordingly. Let's assume that the opening position at the start of the quarter was as follows. এখন একটা অ্যাজিউম করি আমরা যে ওপেনিং পজিশন কি ছিল একটা কোম্পানির। নন কারেন্ট অ্যাসেট ছিল 5,000। নন কারেন্ট অ্যাসেট মানে কি বলুন তো? ফিক্সড অ্যাসেট গুলো। ফাইন, গুড। নন কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের 5,000, রিসিভেবলস হচ্ছে 1,500, ক্যাশ অবলিক ওভারড্রাফট। তাহলে ক্যাশ টাকা মানে প্লাস হলে ক্যাশ 500, ওভারড্রাফট মানে মাইনাস যদি থাকে ক্যাশটা তাহলে ওভারড্রাফট, ব্যাংক থেকে লোন নিলাম সেটাকে ওভারড্রাফট মাইনাস ফিগার থাকবে তখন। নেট অ্যাসেট 7,000, ইকুইটি 5,000, প্রফিট এন্ড লস রিজার্ভ 2,000, ক্যাপিটাল। তাহলে এটা একটা ক্যাপিটাল ইনকাম স্টেটমেন্ট না, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাচ্ছে এখানে, অ্যাসেট এবং লায়াবিলিটি দেখাতে হচ্ছে। সেলস আর all on 6 weeks credit and all expenses are paid for immediately they are incurred. 3 alternative budgeted statement of financial position at the end of Q1 can be produced as follows. There are 3 products or 3 alternative budget এখানে প্রডিউস করছে। তাহলে এক্সপেক্টেড কেসে কি, ওয়ার্স্ট কেসে কি, আর বেস্ট কেসে কি। এক্সপেক্টেড কেসে নন কারেন্ট অ্যাসেট তো সবগুলো একই, রিসিভেবলস সব একই, ক্যাশ 500, এখানে মাইনাস 500, এখানে 1,500, এইভাবে করে করছে। দেন ইকুইটি 5,000, 5,000, 5,000, প্রফিট এন্ড রিজার্ভ 2,500, 1,500, 3,500। এটা কেমন হইলো? এখানে আরেকটা হিসাব করে দিছে। ক্যালকুলেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ফিগার্স should be fairly obvious, but let us consider the worst case cash balance as an example. কি করছে? এখন এটা তো 339। হ্যাঁ, তো এখানে দেখেন ক্যাশ ফ্লো ফ্রম সেলস 2,000 বিং 50%। 50% কেন বলেন তো? এখানে সেলস আর অন 6 weeks ক্রেডিট, আর আমরা এটা এক কোয়ার্টারের হিসাব করতেছি। 1 কোয়ার্টার মানে কত? 3 মাস না, 12 সপ্তাহ, তাই না? 1 কোয়ার্টার মানে 3 মান্থস, 3 4 12 সপ্তাহ। তাহলে 6 weeks যদি হয় তাহলে 50%, সেই হিসাবে 50% ধরতেছে। ক্যাশ ইনফ্লো ফ্রম সেলস, আমাদের এক কোয়ার্টারের সেলস থেকে $4,000, এটার মানে কত? 12 সপ্তাহে 4,000, তাহলে 6 সপ্তাহে 50% আমাদের, তাহলে কত হচ্ছে? 2,000। ক্যাশ আউটফ্লোস ফর এক্সপেন্সেস, আউটফ্লো 4,500। এটা কি হয়েছে? এটাও একটা টেকনিক্যাল বিষয় আছে। এখানে আমার ভ্যারিয়েবল কস্ট কত? ওয়ার্স্ট কেসে ভ্যারিয়েবল কস্ট কত? 3,000 টাকা যে ওটা 3,000 টাকা, 3,000 টাকা ভ্যারিয়েবল কস্ট। তাহলে এখানে এই যে আরো 1,500 টাকা বেশি দেখতে পাচ্ছি আমরা, ওইটা আদার কস্ট হিসেবে ধরেন। হ্যাঁ, আদার কস্ট, এনি কস্ট আর কি, আউটফ্লো কস্ট আর কি, আমরা বাজেট করতেছি। সো আমাদের এখানে আদার কস্ট, এই 3,000 বেস্ট কস্টের মধ্যে দিলাম, ওয়ার্স্টের মধ্যে 3,000 টাকা প্লাস 1,500 টাকা একটা আদার কস্ট আছে এখানে আমাদের, ফিক্সড কস্ট হইতে পারে। তবে ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেটিং ডেটর্স, তাহলে ওপেনিং ডেটর্স তো এখানে 1,500 আছে, এটাতে ইনফ্লো হয়ে যাবে, কারণ আমাদের তো ওই টাকা চলে আসবে। হ্যাঁ,
তাহলে ওই ইনফ্লো ফ্রম ওপেনিং চলে আসলো এবং ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত 500। তাহলে এটা ধরেন 2000 খরচ হচ্ছে কিন্তু 4500, ক্যাশ ইনফ্লো ফ্রম ওপেনিং করে -500, এই -500 এখানে আসলো ওয়ার্স্ট কেসের মধ্যে। এটা একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছে, এখানে জাস্ট সেনসিটিভিটি অ্যানালাইসিস কিভাবে করব, অঙ্ক করার সময় আরো ডিটেইলস ইনফরমেশন থাকবে, তখন আমাদের আরো সুবিধা হবে বুঝতে। তো এটাই হচ্ছে কি আমার সেনসিটিভিটি অ্যানালাইসিস করার একটা সিস্টেম। In practical budgeting, there may be uncertainty concerning a large number of factors within the budget. The sensitivity analysis may consist of a series of complex what if inquiries. What if কথা বলছেন, এটা হলে কি হবে, ওইটা হলে কি হবে, আমার প্রোডাকশন আমার সেলসটা 1 লাখ বাজেট করছি, what if 80,000 what if 1,20,000, এই what if কমপ্লেক্সিটি, what if ইনকোয়ারিজ। এখানে কস্টের একই সঙ্গে আবার কস্টের বিষয়ও থাকতে পারে, সেলসের বিষয় হতে কষ্ট হতে পারে, আমার অন্যান্য রিসোর্সের ক্ষেত্রেও হতে পারে। সো সেই কথা বলতেছে যে সেন্সিটিভিটি অ্যানালাইসিস মে কনসিস্ট অফ এ সিরিজ অফ কমপ্লেক্স what if inquiries, reworking the budget on the basis of a range of different scenarios. ওই what if কোশ্চেন গুলো ডিফারেন্ট সিরিয়াস নিয়ে আমরা রিওয়ার্কিং দ্য বাজেট, ওয়ার্কিং থেকে আমরা রিওয়ার্ক করবো আমরা। In large organizations with complicated budgets, such exercise may be very demanding. In the pre-computer era, the relevant calculations were all carried out manually. This could be a time-consuming and error-prone exercise. এক সময় এটা ম্যানুয়ালি করতো, খুবই টাইম কনজিউমিং ছিল, কিন্তু এখন আর কোনো অসুবিধা নাই। এখন কম্পিউটার নেক্সট চ্যাপ্টারে বলছে কম্পিউটার স্পেশালিস্ট হ্যাভ মেড দ্য টাস্ক মাচ ইজিয়ার। সো আপনাদেরকে অবশ্যই কম্পিউটারের মধ্যে, যেটা একটু আগে বলতেছিলাম, এক্সেলে ইউ শুড বি, স্প্রেডশিট কিভাবে করে ইউ শুড বি ভেরি মাচ এক্সপার্ট অন দ্যাট। স্প্রেডশিট মডেলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল অফ দ্য প্র্যাকটিক্যাল স্কিলস রিকোয়ার্ড বাই দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। বলেই দিছে, দেখেন লাস্ট টাইমটা আমি আবার সবার জন্য পড়তেছি, কি বলতেছে, স্প্রেডশিট মডেলিং is one of the most critical of the practical skills required by management accountants. আপনি যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে চান, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট হইতে হবে না আপনার, আপনি সাধারণ যে কোনো কাজে গেলে অ্যাকাউন্টসে কাজ করলে আপনার এই স্কিলটা থাকতে হবে। তাহলে আমরা সেনসিটিভিটি অ্যানালাইসিসটা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারেননি কে? বুঝতে পারেননি কি আসছেন? সেনসিটিভিটি অ্যানালাইসিস কি জিনিস আমাকে বলেন তো একটু। আপনি বলিয়েন না, মেয়েটাকে কথা বলছিলেন সুমি ছাড়া অন্য কেউ বলেন তো। সুমি তো বুঝতে পারছে, কিন্তু আমি অন্য কারোর কাছে শুনতে চাই যে সেনসিটিভিটি অ্যানালাইসিস যে বললাম এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছেন কিনা, কি বুঝতে পারছেন কেউ বলবেন? জি স্যার, আমি যে বাজেটটা করব সেখানে যে আমাদের যে লিমিটেশনস গুলো আছে, যে কোনো সিচুয়েশন ঘটতে পারে, সেটা ভালো সিচুয়েশন হলে কি হবে আর সিচুয়েশন খারাপ হলে কি হবে, দুইটাই কনসিডারেশনে নিয়ে অ্যানালাইসিস করা আছে স্যার। এখানে কি বাজেটিং ফ্যাক্টর সম্বন্ধে কিছু বলবেন আপনি? সেটা যে স্যার আমার ক্যাশ হতে পারে বা র মেটেরিয়ালস হতে পারে, যে জিনিসগুলো ইফেক্ট করবে আর কি স্যার, রাইট, সেগুলো কোনো লিমিটেশন বা স্কারসিটি যদি তৈরি হয় আর কি। রাইট রাইট। সুতরাং এই যদি এরকম কোনো আমরা প্রবলেম সলভ করতে যাই, তখন লিমিটিং ফ্যাক্টর কোনটা আছে সেটা আমাদেরকে আগে বের করতে হবে না? জি স্যার। তো অত গভীরে এখন চিন্তা করার দরকার নাই, সিম্পল চিন্তা করেন যে আমরা সেনসিটিভিটি অ্যানালাইসিস কি দিচ্ছে সেটা আমরা আগে বুঝে যাই, পরবর্তীতে কমপ্লেক্সিটি আসলে সামনে যা আসবে তাই আমরা দেখবো আর কি, ঠিক না? সো এখন আসেন ফিক্সড অ্যান্ড ফ্লেক্সিবল বাজেটস। A fixed budget contains information on costs and revenues for one level of activity. Fixed budget হচ্ছে একটা কনফার্ম লেভেল অফ অ্যাক্টিভিটি নিয়ে আমরা যে বাজেটটা করি সেটাকে বলা হয় ফিক্সড বাজেট। লেভেল অফ অ্যাক্টিভিটি মানে সেলসটা 1 লাখ, ওটার উপর নির্ভর করে আমরা ফিক্সড বাজেট করলাম। আর ফ্লেক্সিবল বাজেট shows the same information but for a number of different levels of activity. Flexible budgets are useful for both planning purposes and
control purposes. তার মানে কি আমি এই যে নাম্বার অফ ডিফারেন্ট লেভেলস অফ অ্যাক্টিভিটি, ওই সেন্সিটিভিটি অ্যানালাইসিসের মতোই কথা একই রকম, যে আমি বিভিন্ন লেভেলের অ্যাক্টিভিটি নিয়ে আমি কাজ করব। যে আমার সেলসের ইউনিট ধরলাম 1 লাখ, তাহলে 80,000 কত, 60,000 কত ইউনিট যদি হয়, কিংবা 1,20,000 ইউনিট যদি হয়, বেশি হলে কত, কম হলে কত। এই যে বিভিন্ন লেভেল অফ অ্যাক্টিভিটি নিয়ে আমি তখন যে বাজেট করব, পাশাপাশি রাখবো ফিক্সড বাজেট কি, পাশাপাশি কম বেশি যেটা আমি হিসাব করতে চাচ্ছি সেটা পাশাপাশি দেখে একটা আমরা বিভিন্ন 3-4টা কলাম করে একটা বাজেট ফর্ম রেডি করে, একই বাজেট ফর্ম কিন্তু কয়েকটা কলাম থাকবে, সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট বুঝছেন, কথাটা বুঝছেন? ফ্লেক্সিবল বাজেট আর ইউজফুল। স্যার ওই ফ্লেক্সিবল বাজেট আর সেন্সিটিভ অ্যানালাইসিস এই দুইটার মধ্যে স্যার মেজর পার্থক্যটা কি স্যার? মানে কিভাবে দুইটা ডিফারেন্সিয়েট করব? একই তো মনে হয়, কারণ ওই সেন্সিটিভিটি অ্যানালাইসিস একই, অলমোস্ট একই। আপনার সেন্সিটিভিটি অ্যানালাইসিসটা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস মানে আপনাকে বিভিন্ন লেভেল অফ অ্যাক্টিভিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে। আর আপনার এখানে ফ্লেক্সিবল বাজেটে তো স্যার লেভেলটাই আমরা কনসিডার করি। লেভেল দিয়ে আপনি বিভিন্ন লেভেলে আপনি বাজেটটাকে রেডি করে একই ইনফরমেশন সেটাকে আপনি বিভিন্ন লেভেলে দিয়ে আপনি যেই বাজেটটা করবেন পাশাপাশি কলাম করে করে, সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আর আরেকটা পড়ি, when preparing a flexible budget, managers are forced to consider the different scenarios and the responses to them. Thus, a number of different situations, manager will have calculated their costs and revenues. If an expected event does occur, changing the level of activity, management will be better prepared. কি বলতেছ ওরা? যদি আপনি ফ্লেক্সিবল বাজেট করেন তাহলে ম্যানেজারদেরকে ফোর্স করা হচ্ছে যে বিভিন্ন সিনারিতে কি হবে এবং সেখানে তারা কিভাবে রেসপন্স করবে। এইভাবে করতে করতে তারা কিভাবে বিভিন্ন সিচুয়েশন যখন তৈরি করবে, তখন তারা বিভিন্ন সিচুয়েশনের বিভিন্ন ধরনের কস্ট কত হবে সেটা ক্যালকুলেট করতে বাধ্য হবে এবং রেভিনিউ কিভাবে সেটাও হিসাব করবে। যদি এরকম তারা বিভিন্ন সিচুয়েশনে আমার প্রোডাকশন কম বা বেশি, সেলস কম বা বেশি, এরকম সিচুয়েশনের বিভিন্ন লেভেলে যখন আমরা হিসাব করব কস্ট এবং রেভিনিউ, তখন কিন্তু বিভিন্ন আমাদের যদি বিভিন্ন ওই বাজেট অনুযায়ী যা করছি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যদি ওরকম অবস্থায় পড়ি, তাহলে কি হবে, আমাদের কাছে ভয় লাগবে না। তখন ওই ম্যানেজারের কাছে, ওই কোম্পানির টিমের কাছে, ম্যানেজমেন্ট টিমের কাছে ভয় লাগবে না। ইফ an unexpected event does occur, changing the level of activity, management will be better prepared. ম্যানেজমেন্ট যখন প্রিপেয়ার থাকবে যে কোন অবস্থায় পড়লে কি করব। আমরা অনুসরণ করি না অপশন 1, অপশন 2, অপশন 3, প্ল্যান 1, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান 3, এরকম করি। তো জাস্ট একই কথা যে বিভিন্ন লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমরা কিভাবে আমরা রেসপন্স করব। তবে 2 নম্বর হচ্ছে বাজেটারি কন্ট্রোল ইজ দ্য comparison of actual results against budget, where the actual level of activity is different to the expected. Comparisons of actual results against a fixed budget can give misleading results. আপনার যখন বাজেটারি কন্ট্রোল করবেন, বাজেটারি কন্ট্রোল সম্বন্ধে কেউ একটু বলবেন, হোয়াট ইজ বাজেটারি কন্ট্রোল? একটা কথা পাইছি এখানে, বাজেটারি কন্ট্রোল। বাজেটারি কন্ট্রোল ম্যানেজমেন্ট স্টুডেন্ট হিসেবে পড়ছেন এটা কোথাও না কোথাও। স্যার বাজেট এবং জি স্যার বাজেট এবং এক্সপেন্ডিচারকে স্যার অ্যানালাইসিস করে যে কন্ট্রোলটা করা হয় স্যার। আচ্ছা, আর কেউ বলবেন হোয়াট ইজ বাজেটারি কন্ট্রোল? ভ্যারিয়েন্স অ্যানালাইসিস স্যার এখানে হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্টের সাথে বাজেটটাকে কম্পেয়ার করে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেগুলা আইডেন্টিফাই করে ওই জিনিসগুলা এই মানে সেগুলো কন্ট্রোল করার জন্য যে মেজারমেন্টটা নেওয়া হচ্ছে আর কি স্যার। ফাইন। যদি আমি এভাবে বলি যে কন্ট্রোল শব্দটা যখনই পাবেন, যেখানেই পাবেন না কেন, তখনই তো কন্ট্রোলের বাংলা কি? নিয়ন্ত্রণ না? নিয়ন্ত্রণ। জি স্যার, নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণ আমরা কখন করব? যখন লিমিটের বাইরে যাব, তখনই তো, যখন লিমিটের থেকে আমার মানে ডিসপিউট আপনার ডিফিসিয়েন্সি হবে বা বেশ কম হবে, তখন তো আমি নিয়ন্ত্রণের প্রশ্নটা আসতে যাবো। তাহলে বাজেটারি কন্ট্রোল হচ্ছে কি, বাজেট করব এবং বাজেটের বেসিসে কন্ট্রোলও করব। আমি সবসময় একটা খেয়াল রাখবো যে বাজেট অনুযায়ী কাজগুলো হচ্ছে কি না হচ্ছে, সেটা হচ্ছে বাজেটারি কন্ট্রোল।
এখন যদি আমি একটা বাজেট করে ফেলছি একটা লেভেলের উপরে নির্ভর করে, সেই লেভেলের বাজেট করে আমি রেভিনিউ হিসাব করছি, কস্ট হিসাব করছি, কিন্তু where the actual level of activity is different to the expected, যদি আমার অ্যাকচুয়াল লেভেলটা যদি এক্সপেক্টেড লেভেল থেকে কম হয় বা বেশি হয়, তখন যদি আমি অ্যাকচুয়াল রেজাল্টটাকে ফিক্সড বাজারের সঙ্গে যদি কম্পেয়ার করি, তখন তো এখানে একটা মিসলিডিং ইনফরমেশন হতে পারে, মিসলিডিং রেজাল্ট হতে পারে না? কিভাবে হতে পারে বলুন তো, একটা আন্দাজ করে বলুন তো কিভাবে হতে পারে? আমি একটা ফিক্সড বাজেট করলাম, ফিক্সড বাজেট করার পরে আমি অ্যাকচুয়ালি যখন আমি প্র্যাকটিক্যালি কাজ করতে গেছি, তখন আমার মনে করেন ফিক্সড বাজেট করলাম 1 লাখ ইউনিট, প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আমি আমার হিসাব দেখলাম যে আমি 80,000 ইউনিট করতে পারছি। এখন আমি যদি 1 লাখ ইউনিটের বাজেটের সঙ্গে কস্ট বাজেটের সঙ্গে আমি যদি 80,000 ইউনিটের কস্ট বাজেটের তুলনা করতে চাই, তাহলে কি আমি সঠিক তথ্যটা পাবো, সঠিক কন্ট্রোলিং মেজার্স গুলো নিতে পারবো? না স্যার। কেন পারবো না? স্যার ওখানে তো আমি 1 লাখের জন্য যতটুকু আমার কস্টিং ছিল, আমার তো 80,000-এর জন্য সেম কস্টিংটা হবে না, তো এটাকে আমার ওই রাইট বলেন, মানে ওই দিকের পার্থক্যটাকে আমাকে হিসাবে আনতে হবে। যদি আমি হিসাবে না আনি তাহলে তো আমার জন্য মিসলিডিং হয়ে যাবে। আমরা যে থ্যাংক ইউ সুমি, আমরা যে ভ্যারিয়েন্স অপারেশন ভ্যারিয়েন্স করছিলাম না, অপারেশনাল ভ্যারিয়েন্স করছিলাম লাস্ট চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে জি স্যার। বিষয়টি কি ওরকম না অনেকটা? জি স্যার, অপারেশন ভ্যারিয়েন্স বা অপারেশন ভ্যারিয়েন্স, হ্যাঁ প্ল্যানিং ভ্যারিয়েন্স, প্ল্যানিংটার সাথে যাচ্ছে। জি, তাহলে এই জন্যই আমাদের ফ্লেক্সিবল বাজেটটা করতে হবে। হ্যাঁ, এই কথাটাই মনে রাখেন যে ফ্লেক্সিবল বাজেট কেন করব, পারপাস গুলো কি কি, এই ধরনের কারণেই আমাদেরকে অনেক সময় ফ্লেক্সিবল বাজেট করতে হবে। এখন একটা ইলাস্ট্রেশন দিচ্ছে, দ্য ফিক্সড এন্ড ফ্লেক্সিবল বাজেট অফ ইলাস্ট্রেশন, দ্য প্রিন্সিপাল অফ এ ফ্লেক্সিবল বাজেট। Flexible budget, principle of flexible budget: a company which uses a just-in-time inventory control system expects to use 4 kg of material to manufacture 1 unit of its product. However, the price per kg is uncertain. The supplier will offer discounts based on the amount of materials purchased as follows. কি বলতেছে, material purchase price টা uncertain, supplier আবার ডিসকাউন্ট অফার করে। কিভাবে করে? For orders of 10,000 kgs or fewer, the price will be 20 টাকা per kg, $20 per kg. যদি 10,000 কেজি কিনি বা 10,000 থেকে নিচে কিনলে আমার $20 per kg. Orders exceeding 10,000 kgs, price will be 18 টাকা per kg. Orders of 20,000 kg or more, 20,000 কেজি যদি বেশি হয় তাহলে price will be $15 per kg. তাহলে তিনটা লেভেল অফ পারচেজিং এর একটা অফার আছে সাপ্লায়ারের কাছ থেকে। এখন বলছে the company has used this information to produce a range of flexible budgets. তখন কোম্পানি করলো কি, একটা রেঞ্জ অফ ফ্লেক্সিবল বাজেট করার জন্য করছে, একটা বাজেটিং প্ল্যান করতেছে। প্রোডাকশন 2,000 ইউনিট হলে কত, 3,000 ইউনিট হলে কত, 4,000 ইউনিট এবং 5,000 ইউনিট, চারটা প্রোডাকশন লেভেল অফ অ্যাক্টিভিটিতে ভাগ করে ওরা এখন একটা ফ্লেক্সিবল বাজেট করবে। তাহলে ম্যাটেরিয়াল ইউসেজ 4,000 ইউনিটের জন্য আমার লাগতেছে 4 কেজি করে ম্যাটেরিয়াল পার ইউনিট, 2,000 ইউনিটের লাগতেছে 4 দুগুণ 8,000 কেজি, 20 টাকা করে বিক্রি করলে 8 দুগুণ 16, 1,60,000 টাকা ম্যাটেরিয়াল পারচেজ বাজেট 2,000 ইউনিটের ক্ষেত্রে। তদ্রুপ 3,000 ক্ষেত্রে কত, 3 4 12,000 কেজি, 12 সঙ্গে 18, কারণ 10,000 উপরে হলে 18 টাকা করে, ওই জন্য 12,000কে 18 দিয়ে গুণ করছে 2,16,000। তদ্রুপ 4,000 করে করলে 2,88,000, 5,000 করলে 15 টাকা করে, 80 করলে 15 টাকা কেন, কারণ বলছে 20,000 কেজির উপরে যদি হয় তাহলে 15 টাকা করে দিবে। এখন 5,000 ইউনিটের জন্য আমার 4-5,000 20,000 টাকা ইউনিট কেজি লাগে, 20,000 কেজির জন্য 15 টাকা করে আমি প্রাইস পাচ্ছি, তাহলে 3 লাখ টাকা। এখন these budgets can then be used to calculate variances and compare actual performance. একটু আগে সুমি বলতেছিলেন ভ্যারিয়েন্সের কথা, আমরা আলোচনা করলাম ভ্যারিয়েন্সের কথা, এই যে ভ্যারিয়েন্সের কথা এখানে আবার চলে আসছে। These budgets can then be used to calculate variances and compare actual performance. Compare কি বলছে, actual performance, compare করবে actual performance কে।
কার সঙ্গে ওই ফ্লেক্সিবল বাজেট সঙ্গে করবে at the end of period when actual production levels are known. Acha. If for example actual production and sales were 3250 units with $2,20,000 spent for materials, a meaningful variance could only be calculated if the actual results are compared to a budget for 3250 units. তখন বলতেছে 3250 ইউনিট যদি আমার অ্যাকচুয়াল রেজাল্ট হয়, সেলস হয়, তাহলে খুব মিনিংফুল ব্যালেন্স আমি করতে পারবো যদি আমি একটা রিভাইজ বাজেট করলাম কম্পেয়ার করার জন্য যে 3250 হইলে আমার কি হবে, বাজেটে কি ছিল সেটার সঙ্গে আমি তুলনা করলে আমার অ্যাকচুয়াল রেজাল্ট পাবে। আমরা ওই যে অপারেশন ব্যালেন্সের মধ্যে যেরকম যে ওয়ার্কিং গুলো করছিলাম, খেয়াল করতেছে আপনাদের কথাগুলো, একেবারে ওই কথাই কিন্তু আসতেছে এখানে। দেখেন a revised end of period budget for variance calculations would be produced. End of period a about a revised budget for variance calculations would be produced. This is known as a flexible budget. A manager could then assess performance against this budget as follows. তখন করলো কি, ম্যানেজাররা আবার একটা রিভাইজ বাজেট করলো, করার পরে অরিজিনাল বাজেট ছিল 3000 ইউনিট, এই অরিজিনাল বাজেট 3000 ইউনিট করছিল একটা, ওরা 3000 ইউনিট একটা ফ্লেক্সিবল বাজেট করছিল, ওরা 3000 ইউনিট করছিল। এখন ওইটাতে কস্ট পার ইউনিট 72 টাকা। 72 টাকা কেন? এই যে বাজেটেড কস্ট পার ইউনিট এট দিস ভলিউম 18 টাকা পার কেজি মাল্টিপ্লাইড বাই 4 কেজিস পার ইউনিট, 418 72 টাকা। ফ্লেক্সিবল বাজেটেও 72 টাকা, 418 72 টাকা, 3250 এর ফ্লেক্সিবল বাজেট 72 টাকা। অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে কি, অ্যাকচুয়াল 3250 ইউনিট 2,20,000 টাকা। তাহলে এই যে 14,000 পেয়ে গেলাম, the variance is calculated as the difference between the flexible budget and the actual results. এই যে আমি 3,200 ইউনিট 3,250 ইউনিট আমার অ্যাকচুয়াল রেজাল্টের ইউনিট, এবং ম্যাটেরিয়াল পারচেজ করছিলাম 2,20,000 টাকা দিয়ে, কিন্তু আমি ম্যাটেরিয়ালের জন্য বাজেট করছিলাম 3,250 ইউনিট লেভেলে 72 টাকা করে আমি বাজেট করছিলাম, 2,34,000 টাকা ছিল, হয়েছে আমরা খরচ করছি 2,20,000 টাকা, তার 14,000 টাকা ফেভারেবল। পারচেজিং এ আমরা 2,14,000 টাকা ফেভারেবল ব্যালেন্স হয়েছে। এইভাবে আমরা তখন যদি আমরা ব্যালেন্স অ্যানালাইসিস করি, এই ফ্লেক্সিবল বাজেট রিভাইজ করার কারণে আমি অ্যাকচুয়াল সঙ্গে তুলনা করলে আমি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কি আসলে ভ্যারিয়েন্সটা কি ফেভারেবল নাকি অ্যাডভার্স। কারণ ফেভারেবল না অ্যাডভার্স এই সিদ্ধান্তের উপর কিন্তু আমার অনেক কিছু প্ল্যানিং নির্ভর করবে। ভবিষ্যতের প্ল্যানিং গুলো আমি কোন দিকে রেক্টিফিকেশন দরকার আছে, কন্ট্রোলটা কি করবো না করবো, এই যে বিষয়টা আসবে সেই জন্য আমাকে পারফেক্টলি এক্স্যাক্টলি একটা জায়গায় আসতে হবে। ফার্দার ইলাস্ট্রেশন অন এ ফ্লেক্সিবল বাজেট আরেকটা ইলাস্ট্রেশন দিচ্ছে। A software company has the following annual budget: sales revenue 4,80,000, material cost 48,000, labor cost 2 লক্ষ, other expenses 1,80,000, মোট 4,80,000 টাকা খরচ, বাজারের প্রফিট 52,000 টাকা। Sales are expected to be 1,20,000 units for the year with a constant amount sold each month. তাহলে constant amount sold each month 1,20,000 টাকা ইউনিট, 1,20,000 ইউনিট পার ইয়ারে, তার মানে এক মাসে কত? কনস্ট্যান্ট অ্যামাউন্ট সোল্ড এক মাসে কত? কি হলো, সবাই আছেন নাকি নাই? স্যার 10,000 ইউনিট। আপনারা কি বোর ফিল করতেছেন? না স্যার। আর কেউ কথা বলেন না, সুবিধা সুমি অ্যাটেন্টিভ, আর কেউ কথা বলতেছেন না? স্যার মনোযোগ সহকারে শুনতেছি স্যার। মনোযোগ সহকারে শুনেন, আমাকে একটু বলেন তো, আমি বুঝতেছি না তো আপনারা আছেন কি নাই, ঘুমাই গেছেন, বুঝতে পারতেছি। কথা বলতে তো হলে স্যার আগে যে আনমিউট করতে হয়, এটা আমরা সব ভুলে যায় কথা বলি, যার কারণে পারহ্যাপস এই বিষয়টা হচ্ছে কি আপনার মানে আমাদের এই ক্লাসটার ইন্টারনেট বেস ক্লাসের সবচেয়ে খারাপ দিকটা মনে হয় এটাই যে ইন্টারাকশনটা মানে ফেস টু ফেস হয় না। স্যার আপনার রেসপন্স করতে গেলে তো আমাকে স্যার আগে মিউট করে নিতে হয় স্যার। হ্যাঁ বুঝতে পারছি। এই কারণে স্যার ওই ইন্টারাকশনটা মানে ক্লাস ইন্টারাকশন হয়, বাট ফেস টু ফেস তো স্যার হয় না, কথা হয় না। ক্লাসের যেই মজাটা সেটা ইন্টারনেট বেসে কখনোই হবে না। ফেস টু ফেস যেটা ক্লাস করার যে মজা সেটা ইন্টারনেটে
জুমে ভেরি ডিফিকাল্ট। এনিওয়েজ আমরা এইভাবে যুদ্ধে নামছি, যখন যুদ্ধ করবো ইনশাল্লাহ, হ্যাঁ আগায় যাবো। ওকে স্যার। তাহলে সেলস আর এক্সপেক্টেড টু বি 1,20,000 ইউনিটস ফর দ্য ইয়ার উইথ এ কনস্ট্যান্ট অ্যামাউন্ট সোল্ড ইচ মান্থ, তার মানে প্রত্যেক মাসে 10,000 করে ইউনিট করে। এবার বলছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারি উইথ সেলস, ম্যাটেরিয়াল কস্টটা সেলসের সঙ্গে ভ্যারি করবে। 30% অফ লেবার কস্ট আর ভ্যারিয়েবল উইথ সেলস and the rest are fixed cost. তাহলে লেবারের 30% লিখা ভ্যারিয়েবল, বাকিটা 70% is fixed cost. Other expenses are part fixed and part variable. অন্যান্য এক্সপেন্স গুলো, আদার এক্সপেন্স গুলো পার্ট ফিক্সড পার্ট ভ্যারিয়েবল। তার মানে ভ্যারিয়েবল এক্সপেন্সেস আর 10% অফ সেলস। তার মানে 10% অফ সেলস ভ্যারিয়েবল হলে বাকিটা 1 লাখ আছে, বাকি টাকা আমাদের ফিক্সড কস্ট। তারপরে at the end of month 6, তার মানে 6 মাস, 12 বছর, 1,20,000 এক বছরের জন্য। এখানে বলছে at the end of month 6, 6 মাসের পরে the company had expected to sell 60,000 units at $4 per each. Although it did manage to achieve টাকা for selling price, it only managed to sell 50,000 units. তার মানে আমি সেলিং 60,000 ইউনিট হিসাব করছিলাম, বাজার করছিলাম 4 টাকা হিসাবে, যদিও 4 টাকা করে বিক্রি করতে পারছে সেলিং, কিন্তু আমরা ইউনিটে কিন্তু মার খেয়ে গেছি, 60,000 বিক্রি করতে পারি নাই, করতে পারছে কত? 50,000 ইউনিট। The following report is prepared for the 6 months to date. একটা রিপোর্ট সে রেডি করছে তখন, budgeted and actual results for the first 6 months. তো সেলস ভলিউম, অরিজিনাল বাজেট এবং অ্যাকচুয়াল বাজেট আবার ডিফারেন্স দিচ্ছে। অরিজিনাল বাজেট 60,000 ছিল ভলিউম, অ্যাকচুয়ালি 50,000। সেলস রেভিনিউ 4 টাকা করে 424, অরিজিনাল যা বাজেট করছিলাম, অ্যাকচুয়ালি 4 টাকা করে বিক্রি করছি, তাহলে 4 5 20, 2 লক্ষ। তাহলে এখানে আবার ডিফারেন্সটাও অ্যাডভার্স বের হয়ে গেল। ম্যাটেরিয়াল কস্ট 24,000 ছিল আমার, 10% অফ বাজেট ছিল আমার 10% অফ, এই যেখানে 10% না 30%। লেবার কস্ট, ম্যাটেরিয়াল কত? ম্যাটেরিয়াল ভ্যারি, ম্যাটেরিয়াল 10% বলছিল না স্যার, এটা কিছু বলে নাই, নিশ্চয়ই বলছে, বলছে এখানে আছে ভ্যারি উইথ সেলস। স্যার আদার এক্সপেন্সেস বলছে স্যার, আদার এক্সপেন্সেস বলছে না, 10% সেলস এর 10%। এই দেখেন এখানে 48,000 আছে, এখান থেকে হিসাব পাচ্ছি একটু। সেলস রেভিনিউ 4,80,000, ম্যাটেরিয়াল কস্ট 48,000, তাহলে তো 10% এখানে একটা পাচ্ছি আমরা। না হলে আমরা কিভাবে হিসাব করবো? আমাদেরকে কোনো না কোনো ভাবে হিসাব করতেই হবে। এখানে কোথাও ম্যাটেরিয়াল কস্টের কথা পার্সেন্টেজ বলা নাই, কিন্তু এখানে একটা হিসাব দেওয়া আছে। 4,80,000 সেলস, ম্যাটেরিয়াল কস্ট 48,000। ও এখানে তো বলে এখানে বলছে তো স্যার যে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারি উইথ সেলস। হ্যাঁ বলা আছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারি উইথ সেলস। সেজন্য আমাদের এখানে সেলস তত আমাদের 2,40,000 সেলস, এখানে ম্যাটেরিয়াল কস্ট ওই 10% 24,000, কিন্তু অ্যাকচুয়ালি করছি কত? 16,000। তাহলে ফেভারেবল হচ্ছে 8,000। আবার লেবার কস্ট 1 লাখ বাজেট করছিলাম, অ্যাকচুয়ালি করছি 92,000। লেবার কস্টটা কিভাবে করলাম? 90% নাকি 30% অফ লেবার সেলস। তো 1 লাখ আর অ্যাকচুয়ালি করছি 94,000, কারণ 6,000 ডিফারেন্স আছে। আচ্ছা, দেন আদার এক্সপেন্সেস 90,000, অ্যাকচুয়ালি 89,000। তাহলে 1,000 ফেভারেবল। তাহলে অরিজিনাল বাজেট ছিল 2,14,000, অ্যাকচুয়ালি করছি 1,99,000। এখানে অ্যাডভান্স এবং 15,000 হচ্ছে কি আমার প্লাস মাইনাস করে 15,000 ফেভারেবল আসছে। আর প্রফিট 26,000, অ্যাকচুয়াল 1,000, 25,000। এখন দেখেন অরিজিনাল বাজেট ছিল 60,000 ইউনিটস আর অ্যাকচুয়াল রেজাল্ট 50,000 ইউনিটস। আমি একটা ডিফারেন্স এখানে বের করছি। এইটা কি আসলে আমাদের সঠিক তথ্য দিচ্ছে কিনা? আমার কন্ট্রোলিং পারপাস যদি আমি চিন্তা করি, আপনারা বলেন এবার চিন্তা করে দেখেন, যদি আমি কন্ট্রোলিং যদি চিন্তা করি, আমি 60,000 এর উপর নির্ভর করে অ্যাকচুয়াল 50,000 এর উপরকে এটাকে আমি এই কস্ট কন্ট্রোলের জন্য কি আমি ইউটিলাইজ করলে কি সেটা সঠিক হবে? আমার কন্ট্রোলিং পারপাস থেকে আমরা অ্যাচিভ করতে পারবো? হ্যাঁ কি না? না স্যার। কেন না? জাস্ট ব্রেনস্টর্মিং, কেন না? স্যার এখানে যেমন আমাদের প্রফিটটা হচ্ছে যে 50,000 এর উপর ডিপেন্ড করে, প্রফিটটা হচ্ছে 1,000। 50,000 ইউনিট যখন সেল করতেছি, কিন্তু আমার 60,000 ইউনিট যখন সেল করবো তখন আমার প্রফিট হবে 26,000।
26,000। তো এখন আমার তো যদি আমি 50,000-এর উপর ডিপেন্ড করে ওটার প্রফিটটা বের করতাম তাহলে আমারটা ঠিক হইতো। হ্যাঁ, 50,000-এর উপরে যদি আমি একটা ফ্লেক্সিবল বাজেট করি রিভাইজ করে, তারপরে আমি 50,000-এর বাজেট করলে ফ্লেক্সিবল বাজেট আমার 50,000-এ আমার কত ম্যাটেরিয়াল কস্ট, কত লেবার কস্ট, কত আদার এক্সপেন্স সেটা একটা হিসাব যদি করি, তাহলে অ্যাকচুয়াল 50,000-এর সঙ্গে যখন আমি ডিফারেন্স করবো তখন আমি কিন্তু একটা কন্ট্রোলিং এর মেজার নিতে পারবো। এটাই তো বলতে চাচ্ছেন সুমি, তাই না? স্যার জি, এইটাই কথা। তাহলে এখন দেখেন, দিস কম্পারিজন অফ অ্যাকচুয়াল রেজাল্টস উইথ এ ফিক্সড বাজেট does not provide useful control information. It does not account for the fact that sales were 10,000 units below the level expected, and there should therefore have been a lower target for expenditure on materials and labor, etc. তাহলে কি করব আমরা? তাহলে আমরা একটা আবার a more useful control report would be prepared by comparing actual results with a flexed budget. তখন আমরা একটা ফ্লেক্সড বাজেট করব, একটা রিভাইজ বাজেট করে একটা ফ্লেক্সড বাজেটের মধ্যে একটা চলে যেতে হবে আমাদেরকে। কেন? কন্ট্রোলিং পারপাস থেকে আমাদের স্ট্রং করার জন্য, পারফেক্ট করার জন্য, সঠিকভাবে করার জন্য। তাহলে কি করবো আমরা? অরিজিনাল বাজেট 60,000 ছিল, আমি এই অরিজিনাল বাজেট থেকে আমি একটা ফ্লেক্স বাজেট করলাম 50,000-এর ভিত্তিতে কত, তাহলে অরিজিনাল এটা 60,000, এটা 50,000, এটাও আমার একটা বাজেট, ফ্লেক্স বাজেট যেটা বলছে এটাও বাজেট। তাহলে এটা 50,000 করলাম, এটা 2 লাখ, সেলস 2 লাখ, 4 টাকা করে, ম্যাটেরিয়াল 10% 20,000 টাকা, লেবার কস্ট 95,000 টাকা, আদার এক্সপেন্সেস 86,000 টাকা করলাম। তারপরে অ্যাকচুয়ালি হচ্ছে আমি ডিফারেন্স করলাম। ডিফারেন্স করার পরে আমার দেখেন এখানে কি আসলো, এই এটার সঙ্গে 2,61,000-এর সঙ্গে 1,99,000 ফেভারেবল 2,000 আসছে, আর প্রফিটও 2,000 টাকা ফেভারেবল আসছে। হ্যাঁ, আগে ছিল আমার কি, আগেরটাতে আমি অরিজিনাল বাজেট করছি তখন আমার অ্যাডভান্স আসছিল 25,000 টাকা প্রফিট, মানে লস আমার 25,000 টাকা অ্যাডভান্স রেজাল্ট আসছিল প্রফিটে। আর এই যখন আমি ফ্ল্যাক্স বাজেট হিসেবে করলাম, মানে অ্যাপেল টু অ্যাপেল, 50,000-এর সঙ্গে 50,000 যখন আমি ডিফারেন্স করলাম, অ্যানালাইসিস করলাম, তাতে কি দেখা গেল? তাতে আমার দেখা গেল যে 1,000-এর সঙ্গে 1,000, হ্যাঁ, কে আমার 2,000 টাকা ফেভারেবল হয়ে গেল, 2,000 টাকা ফেভারেবল হয়ে গেল। আমার ফ্লেক্সিবল বাজেট যদি করতাম তাহলে 1,000 টাকা আমার লস হতে পারতো বাজার অনুযায়ী, কিন্তু আমি 1,000 টাকা লাভ করে বলছি, তাহলে 1,000 টাকা লস রিকভার করে আরো 1,000 টাকা লাভ করছি, তাহলে সেই জন্য 2,000 টাকা ফেভারেবল হয়ে গেল। কথা বোঝা গেছে স্যার? একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে স্যার, এই যে অরিজিনাল বাজেট হচ্ছে আমার 60,000 ইউনিট সেলস ভলিউম স্যার, জি, আর হচ্ছে ফ্লেক্সিবল বাজেট হচ্ছে 50,000 ইউনিট। এটা স্যার হচ্ছে কি দেওয়া থাকবে না, আমি একটা পার্সেন্ট ধরে হচ্ছে স্যার করে নিব, ফ্লেক্সিবল করে নিব। যেমন আমার স্যার আমার বাজেট হচ্ছে 100 টাকা, জি, 100 ইউনিট আমি সেল করব, কিন্তু আমি ধরে নিলাম যে না আমি 100 পারবো না, 90% আমি হচ্ছে অ্যাচিভ করতে পারি। তার মানে স্যার 90%টা কি ফ্লেক্সিবল? জি, 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 অবশ্যই। তখন আপনি 90% উপরে বেস করে সকল ক্যালকুলেশন, মানে সকল কস্ট আমি হচ্ছে 90% এর উপর বেস করে হচ্ছে করব। হ্যাঁ, আপনি সবসময় বাজেটিং এর মধ্যে দেখেন, আমরা বাজেটিং এর শুরুতে কিন্তু দেখে ফেলছি জিনিসটা, আমরা কি বাজেট ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে সেলস, সাধারণত সেলস ইন জেনারেল, সেলসের কি বাজেট ফ্যাক্টর। যদি আমরা সেলস এর কোয়ান্টিটিতে আমরা যদি একটা অ্যাজাম্পশন করতে পারি, বাজেট করতে পারি, ওই কোয়ান্টিটির উপর নির্ভর করে আমরা তখন করি কি, প্রোডাকশনের কোয়ান্টিটি কত হবে সেটা তখন বাজেট করি। প্রোডাকশন কোয়ান্টিটি যখন বাজেট করতে পারি, তখন প্রোডাকশন কোয়ান্টিটির সঙ্গে যে সমস্ত বিষয়গুলো রিসোর্সগুলো রিলেটেড, র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, ওগুলো তখন বাজেট করি। এইভাবে তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। সো আপনি ওই তাহলে আবার গোড়ায় চলে আসেন, আপনি যেই কোয়ান্টিটি হিসাব করবেন সেই কোয়ান্টিটির উপর নির্ভর করে আপনি একটা বাজেট করবেন। তো আপনার অরিজিনাল বাজেট এখানে যেমন এই অঙ্কের মধ্যে, এই উদাহরণের মধ্যে অরিজিনাল বাজেট 60,000 এটা করছে, আবার রেজাল্ট হয়ে গেছে 50,000 ইউনিট অ্যাকচুয়ালটা। তাহলে অ্যাকচুয়াল 50,000 হয়েছে, তখন আপনার 60,000 এর সঙ্গে এই কস্ট যে আছে সেলস এর সঙ্গে ম্যাটেরিয়াল, লেবার 60,000 উপর বেস করে করছিলেন। এটার সঙ্গে যদি আপনি 50,000 উপরে বেস করে অ্যাকচুয়াল করে যদি কম্পেয়ার করেন, তাহলে তো আপনি কন্ট্রোলিং মেজারের জন্য ভালো তথ্য পাচ্ছেন না। ওই জন্যই আপনার তখন কি করতে হচ্ছে, ওই 50,000 যেটা অ্যাকচুয়াল আছে সেটার উপরে একটা রিভার্স বাজেট করলেন, ফ্লেক্স বাজেট, এটা করে আপনি তখন কম্পেয়ারটা করতে পারলেন। হ্যাঁ, এই হচ্ছে কথা। আর এখানে আমাদের এখানে কিছু এই যে ওয়ার্কিং 1, ওয়ার্কিং 2,
এটা এই লেবার কস্ট কিভাবে বের করছে সেখানে বলে দিচ্ছে, এটা আপনার পড়লে বলবো, তবু আমি দেখাচ্ছি। এটা বাজারের লেবার কস্ট, অরিজিনাল বাজার 2 লক্ষ, বাজারের ভ্যারিয়েবল কস্ট 30%, 60,000, বাজারের ফিক্সড কস্ট 1,40,000 টাকা। ফিক্সড কস্ট বাজার ফর দ্য ফার্স্ট 6 মান্থস 70,000 টাকা, কারণ 1,40,000 অর্ধেক 70,000। ফ্লেক্সিবল বাজেট ভ্যারিয়েবল কস্ট 50,000 ভাগ 60,000 ইন্টু 30,000, 25,000 টাকা। 25,000 হ্যাঁ, ভ্যারিয়েবল কস্ট কত হবে সেটা, তাহলে লেবার কস্ট ইন দা ফ্লেক্সিবল বাজেট 95,000 টাকা। এই যে 95,000 বের করছে, এইভাবে বের করছে, হিসাব করে দিচ্ছে এইটা। বুঝতে পারছি। আর লেবারটা ওয়ার্কিং এক্সপেন্স টু, ওয়ার্কিং টুটা কি করছে সেটা একটু আলোচনা করি। বাজেটেড আদার এক্সপেন্সেস, অরিজিনাল বাজেট 1,80,000, বাজেট ভ্যারিয়েবল কস্ট 10% অফ 4,80,000, 48,000 টাকা। বাজেট ফিক্সড কস্ট 1,32,000 টাকা। ফিক্সড কস্ট বাজেট ফর দ্য ফার্স্ট 6 মান্থস, ওই এটাকে ভাগ করছে 2 দিয়ে, 1,32,000 কে 2 দিয়ে ভাগ করছে, তাহলে 66,000। এন্ড ফ্লেক্সড বাজেট ভ্যারিয়েবল কস্ট 50,000 ভাগ 60,000 ইনটু 24,000, তাহলে 20,000। এখানে লেবার কস্ট বের করছে, এখানে দিছে। এইগুলা কিভাবে ওয়ার্কিং করছে, ওয়ার্কিংটা বলে দিচ্ছে। তো মোটামুটি বুঝতে পারছেন আপনারা কেন আমরা ফ্লেক্সিবল বাজেট করব, কি পারপাস, এগুলো সব মাথায় ঢুকে পারেন। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে কনসেপ্ট গুলা বেশি বেশি আলোচনা করতে চাই এবং আপনাদের মাথায় ঢুকাতে চাই, যাতে পরীক্ষাতে আপনারা, পরীক্ষাতে কেন সারা জীবন ভর যেন আপনারা এই কনসেপ্ট গুলো মাথায় রেখে কাজ করতে পারেন। সুতরাং আমি আলোচনা বেশি করতে চাই থিওরি নিয়ে, কারণ এখানে আমি বারবার বলছি আপনাদেরকে, অঙ্ক এখানে অ্যারিথমেটিক্যাল কম্পিটিশন, নাথিং ডিফিকাল্ট, ভেরি ইজি, কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। আবার কনসেপ্ট শুধু ক্লিয়ার থাকলে কিন্তু প্র্যাকটিসটা করলেন না, তাহলে কিন্তু আপনি রেজাল্ট ভালো করতে, আপনার পরীক্ষাতে রেজাল্ট ভালো করতে পারবেন না। সো একদম সহজ বিষয়, কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেলেন আমার সঙ্গে আলোচনা করতে করতে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আপনি দেখবেন যে বই পড়তে পড়তে আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না, এবং পরীক্ষায় ডেফিনেটলি 1 চান্সে পাস করা সম্ভব। এই পরীক্ষাতে খুবই সম্ভব। এবারের পরীক্ষা যারা যারা, মানে আমি প্রশ্ন ওই দিন আমার ভাগ্যক্রমে আমারও ওই দিন পরীক্ষা হলে ইনভিজিলেটর ডিউটি পড়ছিল, আমি গেছিলাম। প্রশ্নটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি যা পড়েছি তাই তো আসছে ওখানে। অ্যাটলিস্ট আপনাদের লাস্ট 8 চ্যাপ্টারে যা পড়েছি তার থেকে তো আমি 35-40% মতো মার্কস ওখানে অঙ্ক দেখতে পাচ্ছিলাম, এবং ভেরি ইজি কম্পিটিশন। তো যারা ওই মানে শুধুমাত্র কোনো প্রিপারেশন ছাড়া আমার ক্লাসগুলো যদি ঠিক মতো যদি আপনারা ধরতে পারেন, এরকম কেউ যদি গিয়ে থাকেন, আমার মনে হয় যে 40% একদম ক্লিয়ারলি আনসার করতে পারবে, অ্যাটলিস্ট কোনো কিছু না পড়লেও হয়। তো আসলে কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আসেন তারপরে এবার রিকনসাইলিং বাজেটেড এন্ড অ্যাকচুয়াল প্রফিট। আবার ওই রিকনসিলিয়েশন আসছে, বাজেটেড এবং অ্যাকচুয়াল প্রফিটের কথা আসছে, সেলস ভ্যারিয়েন্স নিয়ে কথা বলতেছে। In order to reconcile the budgeted profit for a period with the actual profit or loss, a sales volume variance has to be calculated. If the fixed budget is preparing using marginal costing, the sales volume variance should be contribution variance. আপনি মার্জিনাল কস্টিং সিস্টেম হলে কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স দিয়ে বাজেটিং করতে, আপনার রিকনসিলিয়েশন করতে পারবেন। আর যদি অ্যাবজর্পশন কস্টিং করেন তাহলে আপনার প্রফিট দিয়ে করতে পারবেন। So in the example above, the budgeted contribution margin should be calculated as a budget contribution or sales ratio. যেমন উপরে বলছে সেলস রেভিনিউ 4,80,000, ম্যাটেরিয়াল কস্ট অল ভ্যারিয়েবল 48,000, ভ্যারিয়েবল কস্ট 60,000, টোটাল বাজারের ভ্যারিয়েবল কস্ট থেকে 1,56,000, বাজারের কন্ট্রিবিউশন 3,42,000। তাহলে বাজারের কন্ট্রিবিউশন পার ইউনিট would therefore be 3,24,000 ভাগ 1,20,000 ইউনিট ছিল, তাহলে 2 টাকা 70 পয়সা। এটা ছিল বাজেটেড contribution. এখন the sales volume contribution variance is calculated in the same way as a sales volume variance in standard costing. এই যে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করছিলাম আগে, স্ট্যান্ডার্ড কস্টিং মানে আগে যে আমরা ব্যালেন্স গুলো করছিলাম, তাতে তো আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করে তারপরে ব্যালেন্স গুলো করতে পারছিলাম। মনে আছে এগুলো কথাগুলো আপনাদের? বলেন একটু রিভিউ করেন একটা। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কস্টিং? কেউ বলবেন? সুমি বলিয়ে না, সুমি পারবেন আমি জানি, অন্য কেউ বলেন। What is standard costing? স্যার প্রজেক্টেড যে প্রজেকশন অনুযায়ী যে কস্টিংটা করা হয় ওইটা স্যার স্ট্যান্ডার্ড কস্টিং। জি, থ্যাংক ইউ। আর কেউ বলবেন? একটু অ্যাড করবেন। সুমি অ্যাড করবেন কিছু? না স্যার, এরকম বা এটা বলতে পারি যে যেমন স্ট্যান্ডার্ড কস্টিংটা অনেক সময় আমাদের যেটা থাকে ওইটা তো হয়, কিন্তু কোনো কারণে যদি যেমন এখানে যে এক্সাম্পলটা ছিল যে আমাদের 60,000 ছিল প্রথমে, কিন্তু পরবর্তীতে আমাদের
সেলস হয়েছে যে 50,000, তো সেক্ষেত্রে আমরা 50,000-এর জন্য আবার একটা স্ট্যান্ডার্ড কস্টিং করব, সেটার সাথে আবার অ্যাকচুয়ালটা আমরা ডিফারেন্সটা বের করব। স্যার জি এখানে স্যার এটা অ্যাড করা স্যার যায় যে স্ট্যান্ডার্ড কস্টিং হলো আপনার মানে বিভিন্ন জিনিস বিবেচনা করে যে একটা প্রাইস সেট করা হয় বা কস্ট সেট করা হয়, ওইটাকে স্যার আমরা স্ট্যান্ডার্ড কস্ট বলতে পারি। যেমন তিনটা স্যার ইয়াতে লেখা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে স্ট্যান্ডার্ড কস্টটা আমরা ডিসাইড করি। একটা হলো প্রিভিয়াস লেভেল অফ অ্যাক্টিভিটি ইন দা মানে নিজস্ব প্রতিষ্ঠানের, আর একটা হলো কম্পিটিটিভ অর্গানাইজেশনের, আর একটা হলো অবজেক্টিভ গুলো মানে কোম্পানির অবজেক্টিভ গুলো। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে স্ট্যান্ডার্ড কস্টটা সেট করা হয়। সবই ঠিক আছে, সবারই কনসেপ্ট। আমি একটু বলি তাহলে বিষয়টা একদম সহজভাবে দেখেন। স্ট্যান্ডার্ড কস্টিং এর মধ্যেই কথাটা লুকায় আছে। স্ট্যান্ডার্ড মানে একটা আদর্শ একটা কস্টিং লেভেল, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। আর স্ট্যান্ডার্ড কস্টিং এরটা আমি অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং যে কোনো সিস্টেমে করতে পারি। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে আমি যদি অ্যাবজর্পশন কস্টিং মেথডে করি, সেখানে অ্যাবজর্পশন কস্টিং মেথডে একটা স্ট্যান্ডার্ড কস্টিং করতে পারি। মার্জিনাল কস্টিং মেথডে করলে একটা মার্জিনাল কস্টিং মেথডে স্ট্যান্ডার্ড কস্টিং করতে পারি। থ্রুপুটে করলেও স্ট্যান্ডার্ড কস্টিং করতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং কিন্তু সব জায়গা থেকে না করতে পারে, সব ধরনের মেথডে স্ট্যান্ডার্ড কস্টিং। আমি কিন্তু এই পয়েন্টটা এই পয়েন্টটা শুনতে যাচ্ছিলাম, আপনারা কিন্তু বুঝতে পারছেন, সেটা কিন্তু আমি বুঝতেছি, আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা। কিন্তু এই পয়েন্টটা মনে রাখবেন যে সাধারণত আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করি কি পার ইউনিটে নিয়ে আসি। পার ইউনিটে একটা প্রোডাক্ট রেডি করতে যখনই আমি পার ইউনিট কস্ট নিয়ে আসবো, আমার পার ইউনিট ম্যাটেরিয়াল কত, পার ইউনিট লেবার কত, পার ইউনিট ওভারহেড কত, এভাবে যখন আমরা পার ইউনিট করি, তাহলে আমরা একটা পার ইউনিট প্রোডাকশন করতে প্রোডাকশন কস্ট কত সেটা তখন বের করতে পারছি। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট কার্ড। আমরা একটা আলোচনা করছিলাম স্ট্যান্ডার্ড কস্ট কার্ড, মনে আছে আপনাদের? স্ট্যান্ডার্ড কস্ট কার্ড কথাটা মনে আছে? জি স্যার। সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। আমরা মাথায় আপনাদের আছে সেটা বুঝতেছি। স্ট্যান্ডার্ড কস্টিং হবে তখন আমরা একটা স্ট্যান্ডার্ডের সঙ্গে তুলনা করার জন্য, যেটা মানে সব অ্যাকচুয়ালি তুলনা করবো সবসময় স্ট্যান্ডার্ডের সঙ্গে, ওই কথাই আসতেছে। যাই হোক, তো আমরা এখানে চলে আসি আবার। বাজারের কন্ট্রিবিউশন পার ইউনিট, therefore 2 টাকা 70 পয়সা পার ইউনিট। The sales volume contribution variance is calculated in the same way as sales volume variance in standard costing. Sales volume variance standard costing যেভাবে করছিলাম সেইভাবেই করব। তাহলে কিভাবে করব? এই যে আমার একটা রিভিউ হয়ে যাচ্ছে, আমার ভ্যারিয়েন্স অ্যানালিসিস এর রিভিউ হয়ে যাচ্ছে। বাজারের সেলস ফর 6 months 60,000 ইউনিট, অ্যাকচুয়াল সেলস ফর 6 months 50,000 ইউনিট, 10,000 ইউনিট অ্যাডভান্স, সেলস ভলিউম ভ্যারিয়েন্স 10,000 ইউনিট অ্যাডভান্স, 2 টাকা 70 পয়সা কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে গুণ করলাম, তাহলে সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স $27,000 অ্যাডভান্স পেয়ে গেলাম। একইভাবে জিনিসটা আমরা করতে পারি। এই হচ্ছে কথা। এই হলো মোটামুটি আমাদের একটা পার্ট কমপ্লিট করলাম আমরা। ফিক্সড বাজেট, ফ্যাক্টরি বাজেট সম্বন্ধে আমরা জানলাম। দেখেন এখানে কিন্তু অঙ্ক খুবই কম, মানে 2-3টা অঙ্ক করলে কিন্তু এই চ্যাপ্টারটা আপনাদের একদম কনসেপ্ট আপনারা একদম ক্লিয়ার হবে। কিন্তু ক্লিয়ার হওয়ার আগে এই কনসেপ্টগুলো উই শুড আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি। আমাদের মোটামুটি ফিক্সড বাজেট, ফ্যাক্টরি বাজেট সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ, আগেও করলাম আমরা, অন্যান্য বাজেট করছি, প্রোডাকশন বাজেট করছি, সেল বাজেট করছি, সবই আছে। এবার দেখেন আমরা আজকে আবার এখন দেখতেছি অল্টারনেটিভ অ্যাপ্রোচেস অফ বাজেটিং। এবার আসলে আমরা অল্টারনেটিভ অ্যাপ্রোচ কি, এখন তো এর মধ্যে আমরা তো সাধারণভাবে যে রকম বাজেটিং করি সেইগুলো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমাদের মাস্টার বাজেট, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বাজেটগুলো, এগুলো করছি আলোচনা। এখন কিছু অল্টারনেটিভ ওয়ে অফ বাজেটিং আছে, অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচ কি ধরনের অ্যাপ্রোচে আমরা অন্য ধরনের বাজেটিং করতে পারি? সেটা হচ্ছে একটা হচ্ছে ইনক্রিমেন্টাল বাজেটিং, আরেকটা হচ্ছে জিরো বেস বাজেটিং, আরেকটা হচ্ছে আপনার ABC এই অ্যাক্টিভিটি বেসড বাজেটিং। এগুলো হচ্ছে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ অফ বাজেটিং করব। কিন্তু বিভিন্ন অ্যাপ্রোচে, অল্টারনেটিভ অ্যাপ্রোচে কেন আসতেছে, বিভিন্ন সিচুয়েশনে আমরা কাজ করব। তাহলে অল্টারনেটিভ অ্যাপ্রোচে কোথায় কোন অ্যাপ্রোচ লাগছে আমরা জানি না, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার আছে। আমরা অল্টারনেটিভ অ্যাপ্রোচেস অফ বাজেটিং কি এখন আলোচনা করি।
প্রথম আসছে ইনক্রিমেন্টাল বাজেটিং। এটা কি জিনিস? হ্যাঁ, the traditional approach to budgeting is to take the previous year's budget and to add on a percentage to allow for inflation and other cost increases. In addition, there may be other adjustments for specific items such as an extra worker or extra machine. সাধারণত ট্রেডিশনালি আমরা তাই করে দেখি, একটা অ্যাড করে দিই, গত বছরের বাজারের সঙ্গে এবছর বাজার থেকে কিছু 10% হাই করে দিলাম, 5% হাই করে দিলাম, এটাই ইনফ্লেশন দিয়ে আমরা একটা বাজেট করে ফেলি। এটা একটা সাধারণ ট্রেডিশনাল অ্যাপ্রোচ। Fairly small changes are made to the current year's budget. For example, adjustments might be made to allow for a planned increase or decline in sales volume and for inflationary increases in sales prices and costs. হয়তো ইনফ্লেশনের কারণে কত আমার সেলস প্রাইস অথবা কস্টে কোনো রকম ওঠানামা হতে পারে, ওটার একটা এফেক্ট দিতে পারি, এবং আমাদের যে ডিমান্ডের সঙ্গে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি পার্সেন্টেজ দিয়ে, সেভাবে আমরা একটা বাজেট করতে পারি। A check is then made to ensure that the budget produced in this way meets the performance targets of the organization. For example, the company might have a target of keeping the operating costs to sales ratio at less than say 60%. অনেক সময় অপারেটিং এই ধরনের কোনগুলো আমরা চিন্তা করতে পারি যে আমাদের যে পারফরমেন্স টার্গেটগুলো থাকে অর্গানাইজেশনের, সেগুলো যেন মিট করে সেই ধরনের কিছু আমাদের মাথায় আমাদের রাখতে হতে পারে। ফর এক্সাম্পল দিল যে কোম্পানি মাইট হ্যাভ এ টার্গেট টু কিপিং দ্য অপারেটিং কস্ট অফ সেলস রেশিও এট লেস দেন 60%, এই ধরনের কিছু বিষয় থাকতে পারে। ইন এ স্ট্যাটিক বিজনেস এনভায়রনমেন্ট, ইনক্রিমেন্টাল বাজেটস আর লিটল মোর দেন লাস্ট ইয়ার্স বাজেট প্লাস a percentage amount for inflation. ওই গত বছরের বাজেটের সঙ্গে আমরা কিছুটা 5% ইনক্রিজ করলাম বা 10% ইনক্রিজ করলাম, ওটা বাজেট করলাম, এবং ইনফ্লেশনের একটা এফেক্ট দিলাম, এটাকে পার্সেন্টেজ অফ ইনফ্লেশন এফেক্ট দিয়ে আমরা একটা বাজেট করলাম। এই ধরনের যদি অ্যাপ্রোচে আমরা বাজেট করি সেটাকে বলা হয় ইনক্রিমেন্টাল বাজেটিং। সহজ বিষয়, গত বছরে যে আমাদের আগের প্রিভিয়াস ইয়ারের বাজেট ছিল ওটার সঙ্গে একটা পার্সেন্টেজ ইনক্রিজ করে দিব টার্গেটে, তারপর অন্যান্য পারফরমেন্স গুলো টার্গেট অনুযায়ী আমরা ইনক্রিজ করে দিব, এরপরে যদি ইনফ্লেশনের কিছু এফেক্ট থাকে সেটা দিয়ে দিব, দিয়ে একটা সিম্পল একটা বাজেট হয়ে গেল। এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল বাজেটিং। কোনো সিচুয়েশন থাকতে পারে আমাদের ইনক্রিমেন্টাল বাজেটিং করতে হতে পারে, হয়তো এমন একটা প্রোডাক্ট যে ইনক্রিমেন্টাল বাজেটিং ছাড়া আমরা কোনো উপায় নেই, সেক্ষেত্রে আমরা ইনক্রিমেন্টাল বাজেটিং করতে পারি। তো এটা অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইনক্রিমেন্টাল বাজেটিং কি? অ্যাডভান্টেজেস হচ্ছে একটা সিম্পল, চিপ, সুইটেবল ইন স্টেবল এনভায়রনমেন্টস। কি বলতেছে? সুইটেবল ইন স্টেবল এনভায়রনমেন্টস। এনভায়রনমেন্ট যদি সুইটেবল স্টেবল থাকে তাহলে সুইটেবল, মোস্ট প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো কি? ব্যাকওয়ার্ড লুকিং। এটা আমার পিছন দিকে যা আছে ওটা দেখে আমরা মানে গত বছরটা দেখে এর আগেরটা দেখে করতেছি, ব্যাকওয়ার্ড লুকিং। বিল্ডস অন প্রিভিয়াস ইনএফিসিয়েন্সি। যদি আমার যদি আগের বছরগুলো যদি কোনো ইনএফিসিয়েন্সি থেকে থাকে তাহলে ওটার উপরে আমি করতেছি, সুতরাং সেটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। Then doesn't remove waste and inefficiencies. Waste and inefficiency আমরা রিমুভ করতেছি না। Unsuited to changing environments, targets are too easy, activities are not justified, encourages over spending. হয়তো আমি গত বছরে স্পেন্ড করছিলাম বেশি, এবার হয়তো বা স্পেন্ডিংটা বাড়াই দিলাম, পার্সেন্টেজ বাড়াই দিলাম, স্পেন্ডিং বেড়ে গেল, তাহলে আমার স্পেন্ডিং এর টার্গেট বেশি হলে তো আমি খরচও বেশি করতে চাইবো যেহেতু বাজেট বেশি, সেক্ষেত্রে এনকারেজেস ওভার। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ইনক্রিমেন্টাল বাজেটিং সিস্টেম। ফার্দার এক্সপ্রেশনে এইগুলাই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওরা ডিটেইলস আলোচনা করছে, আপনারা এগুলো পড়বেন। এরপর আসেন জিরো বেসড বাজেটিং। হোয়াট ইজ জিরো বেসড বাজেটিং? Zero based budgeting is one method which may be used to overcome these problems. কোন প্রবলেমস? এই যে ইনক্রিমেন্টাল বাজেটিং এর যে প্রবলেমগুলো আছে এটাকে ওভারকাম করার জন্য মেবি জিরো বেসড বাজেটিং is one method which may be used to overcome these problems. এরকম জিরো বেসড বাজেটিং দেখেন কথার মধ্যে উত্তর অর্থের মধ্যে কিন্তু মোটামুটি বুঝতে পারছে। জিরো বেসড, বেসটা হচ্ছে জিরো, মানে নতুন ভাবে শুরু করতেছি। তাহলে আসেন, জিরো বেসড বাজেটিং মে বি ডিফাইন্ড অ্যাজ a method of budgeting whereby all activities are re-evaluated. সমস্ত অ্যাক্টিভিটিগুলো আবার নতুন ভাবে ইভ্যালুয়েশন করব আমরা। All the activities are re-evaluated each time a budget is formulated. Each functional budget starts with the
assumptions that the function does not exist and is at zero cost. Increments of costs are compared with increments of benefits, accumulating in the planned maximum benefit for a given budgeted cost. সোজা কথা, আমি নতুন ভাবে রিভিউ করব, রিইভ্যালুয়েট করব, সমস্ত ফাংশন বাজেট করে আবার নতুন মনে হচ্ছে যখন নতুন করে শুরু করতেছি সেভাবে করে আমি একটা বাজেট করব। জিরো বেস বাজেটিং ইজ এ radical alternative to incremental budgeting. Incremental budgeting এর একটা radical বিকল্প। In zero based budgeting, all activities and costs are budgeted from scratch, a zero base. For every activity, managers look at its cost and its purpose and consider whether there are alternative ways of doing it. In essential activities and costs are identified and eliminated. In essential activities and costs are identified and eliminated. যে সমস্ত activities এবং cost গুলা মানে essential না, দরকার নাই, inessential, ওগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং এলিমিনেট করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি by removing them from next year budget. So zero based budgeting is like, it's very good. মানে আপনি নতুন করে সবকিছু করতেছেন, আপনি ইনক্রিমেন্টাল বাজেটিং থেকে একটা অল্টারনেট এবং নতুন ভাবে করতেছেন। সো এটা অনেক ক্ষেত্রে অনেক বেশি প্রফেশনাল আপনাকে রেজাল্ট দিতে পারে। Zero based budgeting in practice. Implementing zero based budgeting, all activities are subjected to the most basic scrutiny and answers sought to such fundamental questions as, should the activity be undertaken at all? যখন আপনি জিরো বেস বাজেটিং করবেন তখন আপনি একটা স্ক্রুটিনিতে চলে যাবেন, মানে যাচাই বাছাই চলে যাচ্ছেন এবং অ্যান্সার খুঁজবেন, অনেকগুলো ফান্ডামেন্টাল কোশ্চেনের অ্যান্সার খুঁজতে থাকবেন। এই ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো কি? তখন আপনি প্রশ্ন করবেন যে শুড দ্য অ্যাক্টিভিটি বি আন্ডারটেকেন অ্যাট অল? এই যে অ্যাক্টিভিটিটা আছে এটাকে আসলে দরকার আছে, তখন আপনি কিন্তু ওইটা চিন্তা করবেন। দেখেন একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মতো। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার জিরো বেস বাজেটিং যে আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রথম পর্যায়ে যে বাজেটটা করি, মানে একবারে প্রথম বাজেটটা, ওইটা হয়তো বা জিরো বেস হয়ে থাকে। তার পরবর্তী বাজেটগুলো কি স্যার জিরো বেসিসে আর হয়? কারণ পরবর্তীতে স্যার আমরা রিটার্ন নিয়েছি ওই বাজেটটা দেখে করে ফিরে, এরকম না? হ্যাঁ, ওইটাই তো বলতেছে। আমরা পরবর্তীতে যেটা করি, প্রথম যে ফার্স্ট যেটা করি ওটার উপরে ইনক্রিমেন্টাল বাজেট করে ফেলি না, প্রত্যেক পরের বছর ইনক্রিমেন্ট করে ফেলি। তাহলে তো স্যার আমরা তো বলতে পারি এটা জিরো বেস বাজেট যে একমাত্র মনে হয় যে প্রথম স্টার্টিং পয়েন্টে শুধু একবার করি, মানে কোম্পানি শুরু হয়েছে তখনই করি, তার পরবর্তীতে শুধু রিমোট এভাবে করি না স্যার? এটা আপনি এভাবে বলতে পারবেন না, কেন জানেন? কারণ আপনার বাজেটিং অ্যাপ্রোচটা আপনার এক এক সময় এক এক কোম্পানিতে এক এক সার্ভিস সেক্টরের মধ্যে এক ধরনের হবে অবশ্যই হবে। আপনি একটা বাজেটিং করতেছেন, প্রথমে শুরু করলেন, এখন জিরো বেস বাজেটিংটা আপনার মনে করেন এমন একটা সেক্টরে আপনি কাজ করতেছেন যেখানে আপনি প্রত্যেকবারই নতুন করে আপনার বাজেট করতে হবে। ও আচ্ছা, হতে পারে না এরকম? প্রত্যেকবারে আপনি এই বছর যে কাজগুলো করছেন হয়তো বা আগের বছরের কাজগুলো আপনার নাও লাগতে পারে। আচ্ছা জি স্যার। এরকম যদি হয় তাহলে তো আপনি ইনক্রিমেন্টাল বাজেটিং করে বা আগের মতো করে একটা পার্সেন্ট বাড়া দিয়ে করলে তো জিনিসটা সঠিক হবে না। হবে না স্যার, হবে না স্যার। তবে এটা স্যার অনেক টাইম কনজিউমিং না স্যার? জিরো বেস বাজেটিংটা প্রতি বছর করা, মানে এত টাইম কনজিউম করে স্যার কোন কোম্পানি? গুড। আপনার যে কোশ্চেনটা মাথায় আসছে এইটা কেন মাথায়, থ্যাংক ইউ। আপনি এটার একটু পরে এটার এক্সপ্রেশনটা পাবেন আপনি। আমি পড়ে যাই, আচ্ছা একটু পরে পাবেন। আপনি ফলো করেন আমাকে। ওকে জি, থ্যাংক ইউ স্যার। দেখেন আপনি তাহলে কি হয়, তাহলে আমি চিন্তা করতেছি যে ফান্ডামেন্টাল কোশ্চেন কি, শুড দ্য অ্যাক্টিভিটি বি আন্ডারটেকেন অ্যাট অল? জিরো বেস বাজেটিং করার সময় আমি চিন্তা করছি এই অ্যাক্টিভিটিকে আমার নেওয়া আসলে দরকার আছে। If the company undertakes the activity, how much should be done and how well should it be done? Should an economy or a deluxe service level be provided? C, how should the activity be performed in-house or subcontracted? হতে পারে অনেক সময় আমি এখন ইন-হাউস করতেছিলাম, গত বছর ইন-হাউস করছি, হয়তো বা আমি আগামী বছর চিন্তা করতে পারি যে না, আমি ইন-হাউস করবো না, এই অ্যাক্টিভিটিটা আমি বাইরে কাউকে দিয়ে দেবো, এরকম হতে পারে। Then D, how much would the various alternative levels of service and provision costs? In order to answer these questions, all existing
and potential organizational activities must be described and evaluated in a series of decision packages, giving the following 4 steps process to a zero-based budgeting exercise. তখন zero-based budgeting exercise করার সময় আপনি series of decision packages চলে যেতে হবে। কি কি আসবে? 1 2 3 4 চারটা আসবে। কি কি? Determine the activities that are to be used as the object of decision packages, the provision at home of home support for the elderly or provision of catering facilities for the workforce, for example, and identify the manager responsible for each activity. আমরা আলোচনা করছি বিষয়টা নিয়ে। Number 2, request the managers identified in number 1 above to number 1 above to prepare a number of alternative decision packages for those individual activities for which they are responsible. At least 3 packages are normally requested. One that sets out what could be delivered with funding maintained at the current level, one for reduced leveling funding 80%, one for enhanced level of the 120% current level. তাহলে আপনি বিভিন্নভাবে করলেন। Then rank the decision packages. তখন আমরা ranking করলেন। Rank the decision packages in order of their contribution towards the organization's objectives. Number 4, fund the decision packages according to the ranking established under number 3 above until the available funds are exhausted. এখন দেখেন আপনি যে প্রশ্ন করছিলেন একটু আগে, সেখানে মনে হয় উত্তরটা আপনি এখন পাবেন। Adoption of zero-based budgeting. Zero-based budgeting has been adopted more widely in the public sector than the private. All the examples of organizations regularly adopting a full zero-based budgeting approaches are rare. Full-scale zero-based budgeting is so resource-intensive that critics claim that its advantages are outweighed by its implementation costs. আপনার উত্তর পাইছেন? একটু আগে প্রশ্ন যে করছিলেন। জি স্যার, জি স্যার। দেখছেন, এই যে আপনার প্রশ্নের উত্তরটা এখানে চলে আসছে। সাধারণত কিন্তু পাবলিক কোম্পানিগুলো মানে গভর্নমেন্টের কোম্পানিগুলো বড় বড় প্রজেক্টগুলোতে জিরো-বেস বাজেটটা খুব দরকার হয়ে যায়। কারণ কি zero-based budgeting is so resource intensive, and critics claim that its advantages are outweighed by the implementation cost. However, it is not necessary to apply zero-based budgeting. কিন্তু অনেক সময় প্রাইভেট কোম্পানিগুলো ইউজ করতে পারে, কিন্তু হোল অর্গানাইজেশনের মধ্যে দিল না। ফর এক্সাম্পল, ইন দ্য পাবলিক সেক্টর a decision could be made regarding the overall size of the child care budget. এটা एग्जांपल দিছে। হ্যাঁ, তো সুতরাং মানে আপনার ওই সব সময় একটা কোম্পানি হয়তো বা ছোট একটা ক্ষেত্রে একটা জিরো-বেস বাজেটিং করতে পারে, একটা সেক্টর নিয়ে করলো, ছোট একটা বিষয় নিয়ে করলো, যাতে বেশি আপনার রিসোর্স ইন্টেনসিভ না হয় এবং ওটার জন্য যেন আমাদের জন্য ইমপ্লিমেন্টেশন কস্ট হাই না হয়ে যায়, সেই জন্যই নিতে পারে ছোট একটা ক্ষেত্রে। অথবা আমরা গভর্নমেন্ট অর্গানাইজেশন তো অবশ্যই জিরো-বেস বাজেটিং সবসময় করতে হয়। Zero-based budgeting could be applied to individual divisions on a rotational basis. This selective application ensures that a thorough reappraisal of activities is undertaken regularly. এই হচ্ছে কথা মোটামুটি। তো আচ্ছা স্যার, আর একটা জিনিস বলতে পারি না, জানেন যেই একটা ধরনের প্রজেক্টের একটা প্রজেক্ট হওয়ার পরে এই প্রজেক্টটা আসলে এন্ড হয়ে যাবে, ওইটা মনে সম্ভবত জিরো-বেস বাজেট হবে, এরকম নাকি? হ্যাঁ, হয়তো পারে, অবশ্যই। যেহেতু আমার প্রজেক্টটা শেষ হয়ে গেলে এই কাজটাই শেষ, আর আমার এখানে কাজ নাই, তাহলে তো জিরো-বেস বাজেট এখানে আসলে মানে ইমপ্লিমেন্ট করা দরকার। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, জি জি, এই আইডিয়াটা, জি থ্যাংক ইউ স্যার। গভর্নমেন্ট অর্গানাইজেশন কি করে? গভর্নমেন্ট অর্গানাইজেশন তো আপনার হ্যাঁ, অনেক সময় গভর্নমেন্টের প্রজেক্টটা তো স্যার শেষ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তারা ওরা জি 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 শেষ হয়ে যায়। জি স্যার। তো এগুলা আর কি মোটামুটি এখানে ইলাস্ট্রেশন গুলো করবেন, কোনো অসুবিধা নেই, এগুলা ভেরি ইজি। অ্যাডভান্টেজ অফ জিরো-বেস বাজেটিং কি? অ্যাডভান্টেজ হচ্ছে কি creates an environment that accepts change. এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে চেঞ্জ অ্যাকসেপ্ট করবে। বেটার ফোকাস অন গোলস, গোলটা কি আমার সেটা থেকে ফোকাস করবে। ফরওয়ার্ড লুকিং, সামনে থেকে আমরা দেখবো, পিছন দিকে একটা আমরা বাদ দিয়ে দেবো, যেটা বাদ দেওয়ার আছে বাদ দিয়ে দেবো, এই জন্য ফরওয়ার্ড লুকিং। ইমপ্রুভস রিসোর্স ইউটিলাইজেশন, এবং ফরওয়ার্ড লুকিং যদি করি এবং ফোকাসের গোলস যদি হয় তাহলে অটোমেটিক আমাদের রিসোর্স ইউটিলাইজেশনটা ইমপ্রুভ করবে। বেটার পারফরমেন্স মেজার্স, পারফরমেন্সটাকে মেজার বেটার ওয়ে করতে পারবো। ফোকাসেস ম্যানেজার্স টু এক্সামিন অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে অ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস কি কি? টাইম কনজিউমিং, এক্সপেন্সিভ, এনকারেজেস শর্ট
termism. Management may lose focus on the true cost drivers. True cost drivers. Cost drivers মানে কি বলুন তো? Cost drivers. Very important একটা আমাদের শব্দ এই চ্যাপ্টারের জন্য এই সাবজেক্টের জন্য। Cost drivers. The most influencing factor, sir, Cost drivers শব্দটা মনে আছে আপনাদের? ABC কস্টিং করছিলাম, মনে আছে? স্যার মনে আছে কিন্তু আমি মানে বলতে পারতেছি না ঠিক। Cost pool, cost drivers মনে নাই? জি জি স্যার স্যার Sir, machine hours, one type of cost driver. Sir, unit of activity, স্যার যেটা আপনার মানে মূল্যটা চেঞ্জ করার জন্য সবচেয়ে বেশি ইফেক্ট করে থাকে এটা। Can you compare it with cost pool? Cost pool and cost driver. Cost pool versus cost drivers বলেন এবার। Cost pool কি? Cost driver কি? স্যার কস্ট ড্রাইভার হচ্ছে যে ফ্যাক্টরটা কস্টকে সবথেকে বেশি ইনক্রিজ এবং ডিক্রিজ করে, চেঞ্জ করার জন্য ইমপ্যাক্ট দেয়। হ্যাঁ। আর কস্ট পুল হচ্ছে সমজাতীয় কিছু কস্টকে নিয়ে সেগুলো যে কস্ট ড্রাইভারটা সমজাতীয় কস্টকে একসাথে ড্রাইভ করে বা মানে গ্রুপিং করা কাইন্ড অফ কিছু কস্ট। নো মাই ডিয়ার, আমি বলি আপনাকে আবার শুনেন। কস্ট পুল একটা ডিপার্টমেন্টের মেইনটেনেন্স কস্টটাকে আমরা মেবি কস্ট পুল বলতে পারি। ফাইন। আর কস্ট ড্রাইভারটা হচ্ছে যে ওই ডিপার্টমেন্টের কস্টগুলো মানে বাড়া কমার জন্য যে এফেক্টটা করে, মানে একটা ইউনিট অফ কস্ট যেটা হচ্ছে ওই ডিপার্টমেন্টের কস্টগুলো কখন বাড়বে বা কমে যাচ্ছে সেটার উপর যখন এফেক্ট রাখে সেটা হচ্ছে কস্ট ড্রাইভার, মানে কস্টটা ড্রাইভ করতেছে। আর কস্ট পুলটা হচ্ছে প্রপার কস্টটার মানে একটা ডিপার্টমেন্ট স্টোরের বা একটা মেইনটেনেন্সের যে পোস্ট ফুল কস্টটা ওটাকে আমরা কস্ট পুল বলতেছি। যদি আমি আপনাকে একটু হেল্প করি এই বিষয়ে। জি স্যার। মনে করেন যদি কস্ট পুল বলি স্যার। জি জি বলেন। মেইনটেনেন্স ডিপার্টমেন্টটাকে যদি আমরা কস্ট পুল বলি স্যার, সেক্ষেত্রে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার্স পার আওয়ার কস্ট ড্রাইভার বলতে পারি স্যার। ভেরি গুড এক্সাম্পল। জি স্যার। কারো তো নিশ্চয়ই কোনো সন্দেহ নাই এক্সাম্পলের বিষয়ে? জি স্যার। না স্যার, না স্যার। হ্যাঁ, গুড। এই যে এই বিষয়টা আর কি একটু রিভিউ হয়ে গেল আমাদের, কারণ এগুলো তো আমাদের সবসময় লাগতে থাকবে, তো ওই জন্য যা যা আসবে আমি একটু রিভিউ করবো। কস্ট পুল এন্ড কস্ট ড্রাইভার এটাকে মনে রাখবেন কিন্তু আপনাদের, আমাদের এবিসি কস্টিং এর মধ্যে লাগবেই। ক্লাস নেবেন না স্যার? হ্যাঁ, সামনে লাগবে। তাহলে এখানে বলতে ম্যানেজমেন্ট মে লুজ ফোকাস। স্যার সময় শেষ হয়ে গেছে স্যার। কে আইসিবি থেকে বলছেন? জি স্যার। 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তারপরে ম্যানেজার সিকিউর বাজেটিং স্কিলস ক্যান রেজাল্ট দ্য লাইব্রেরি। ঠিক আছে, আজকে একটু থাক। অ্যাডভান্টেজ যেটা আছে এগুলা আপনারা দেখবেন। আমরা এখানে আপনাদের বাড়ির কাজ দিচ্ছি, বুঝছেন? বাড়ির কাজ দিচ্ছি, ইলাস্ট্রেশন 1 যেটা আছে সেটা করবেন। আর এখানে এই আমাদের মোটামুটি চ্যাপ্টার হ্যাঁ, এটা ইলাস্ট্রেশন 1 করবেন, আর টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 1, টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 2, এই 3টা অঙ্ক বাসায় দেখবেন। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো আলোচনা করতে, বাট আপনারা এগুলা বাসায় অবশ্যই দেখবেন যাতে আমাদের আলোচনা করতে অসুবিধা না হয়। জি স্যার। হ্যাঁ, এটা দেখবেন, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা একদম আমাদের আর করতে হবে না, একদম ভেরি ইজি, আমাদের আর এগুলো নিয়ে ঝামেলা করতে হবে না। ঠিক আছে? জি স্যার। সো আমাদেরকে টাইম দিচ্ছে না আজকে, তাহলে একটু আমরা আজকে